হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির নতুন সেশনে তোমাদেরকে স্বাগত জানাই। তো বেসিক্যালি যদি জানো, আমি সৌরভ কর্মকার, আমি এবিসির তোমাদের জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু ক্লাস নিই। তো আমরা যেহেতু এখানে আইদার কারেন্ট অ্যাফেয়ার্স বা ইন্ডিয়ান পলিটিরই এখন ইউটিউবে ভিডিও ছাড়ছি, তো আজকে স্পেসিফিকলি আমাদের যে ক্লাসেস থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। তো তোমরা জানো যে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে সরকার বিভিন্ন রকম গভর্নমেন্ট এক্সামের নোটিফিকেশন কিন্তু ছাড়তে শুরু করেছে। তার ভেতর থেকে পঞ্চায়েতের এক্সামস যদি বলো, আগামী দিনে সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সামের দিকে তাকিয়ে বাংলার বহু ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে বসে আছে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সাম। সেই ডাব্লিউবিসিএস এর ফাইনাল নোটিফিকেশন এবং এক্সাম ডেট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো যখন এই ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন ক্লিয়ার হয়েছে, সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের ভেতরে সব থেকে বড় যে টপিকটা নিয়ে ভীতি আমরা সামনে পেয়েছি সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আমরা তোমাদেরকে আগেও বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা ডাইনামিক সাবজেক্ট, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরও কিন্তু জিএস ডিপেন্ড করে, কেন কি এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু জিএস কে প্রেডিক্ট করা বা জিএস কে আইডেন্টিফাই করা পসিবল হয় কি ধরনের কোশ্চেন আসতে চলেছে। তো তোমাদের এই প্রবলেম এবং ডিফিকাল্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা ছোট্ট এবং খুব সহজ সমাধান আমরা নিয়ে এসেছি। এবং আমরা প্ল্যান করেছি যে লাস্ট এক্সামের আগে যে লাস্ট 5টা মাস থেকে 6টা মাস, যে 6টা মাস থেকে সব থেকে বেশি কনসেন্ট্রেটেড অ্যামাউন্ট অফ কোশ্চেন্স আছে, সেই মাসগুলোকে আমরা এক এক করে ধরবো এবং সেইগুলোর জিস্টেড অত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে পড়তে হবে না, তার ভেতর থেকে আমরা জিস্টেড টপ 50+ কারেন্ট অ্যাফেয়ার্সকে নিয়ে আসবো তোমাদের জন্য, সেটাকে ডিসকাস করব, যেটাকে আমাদের ডেসক্রিপটিভ বইতে ডিসকাস করা দরকার সেটাকে ডেসক্রিপটিভ বইতে করে দেবো, এবং যেটাকে বেসিক লেভেলের উপর তোমাদেরকে বললেই হবে সেটুকু সেইভাবে আমরা ডিসকাস করবো। এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা 5টা থেকে 6টা ক্লাসের মাধ্যমে তোমাদের বিসিএস এর আগে আমরা প্রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকের আমাদের সেশন যদি দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কে নিয়ে থাকবে। তো চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের ক্লাসেস। এবং সেই ক্লাসেস বলতে গিয়ে সবার আগে আমাদের একাডেমির একটু পরিচিতি দিই। দ্যাট ইজ এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। কম্পিটিটিভ ফিল্ডের সমস্ত রকম পরীক্ষা এবং সমস্ত রকম কোর্সের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এবিসি একাডেমিতে। এবিসি একাডেমি মেনলি দুটো কোর্স এই মুহূর্তে কন্ডাক্ট করছে, দ্যাট ইজ অ্যাডভান্স কোর্স, যেটা মেনলি আমাদের ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এই ধরনের ডেসক্রিপটিভ লেভেলের বা কনসেপচুয়াল যে কোর্সেস গুলো আছে বা এক্সাম গুলো আছে সেগুলোকে ক্যাটার করে। অ্যান্ড সেকেন্ড যদি দেখো তাহলে হচ্ছে কম্বাইন্ড কোর্স, মানে বলতে পারো সিজিএল, সিএইচএসএল, গ্রুপ সি, গ্রুপ ডি, আরআরবি, এনটিপিসি যে ধরনের এক্সাম গুলো বেসিক লেভেলের উপর থাকে সেই সমস্ত এক্সাম গুলোকে নিয়ে আমাদের ফাউন্ডেশন ব্যাচ চলে। এছাড়াও একাডেমি সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে, তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো রকম যদি গাইডেন্সের দরকার পড়ে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9474586670 নাম্বারে। এছাড়া আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো তুমি আমাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে, অথবা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে আমাদের কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো আজকে আমাদের ইন্ট্রোডাকশন এখানে শেষ করে আমরা আমাদের ক্লাসে স্টার্ট করি। এবং সেই ক্লাসে আমরা আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা পুরো নভেম্বর মাসকে আমরা জিস্ট করেছি, এবং নভেম্বর মাস থেকে মানে নভেম্বর 2025কে আমরা জিস্ট করেছি, এবং নভেম্বর মাস থেকে গুরুত্বপূর্ণ 50টা বলতে পারো যে টপিক আমরা তুলে নিয়ে এসেছি। এবং সেই 50টা টপিকের ভেতর থেকে আশা করি 100% গ্যারেন্টি কেউ দিতে পারে না, তবে আশা করা যায় সব থেকে মোস্ট গুরুত্বপূর্ণ এই 50টা টপিকের ভেতর থেকে তোমরা ডাব্লিউবিসিএস এবং আগামী যে এক্সাম গুলো আছে তার ভেতর থেকে কিছু কোশ্চেন তোমরা কমন পাবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকে ক্লাস। এবং সেই ক্লাসে সব থেকে ফার্স্টে যে জিনিসটা আমরা ক্যাটার করবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ডেটস। পুরো নভেম্বর মাসে যে গুরুত্বপূর্ণ দিনগুলো আছে সেই গুরুত্বপূর্ণ দিনগুলোকে আজকে আমরা স্টাডি করবো। তো সব থেকে ফার্স্টে যে দিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে আসছে দ্যাট ইজ নভেম্বর 3rd। নভেম্বর 3rd এই দিনটা স্পেসিফিকলি সেলিব্রেট করা হয় কিসের জন্য? ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভকে সেলিব্রেট করার জন্য, বা ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ অ্যাকচুয়ালি যদি দেখো এটা হচ্ছে ইউনেস্কো দ্বারা সেলিব্রেট করা হয়। 2021 সাল থেকে আমরা এটা সেলিব্রেট করে আসছি। ইউনেস্কো মানে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পৃথিবীতে একটা অর্গানাইজেশন যার কাজ মানুষ এবং মানুষের হিউম্যান পপুলেশন যত ইনক্রিজ হচ্ছে তত মানুষের সাথে ওয়াইল্ড লাইফ বা বলতে পারো যে বনের একটা সংঘাত হচ্ছে। তো কিভাবে মানুষ তার পপুলেশনের সাথে বা মানুষ তার সোসাইটির সাথে ওয়াইল্ড লাইফকে নিয়ে একসাথে কোএক্সিস্ট করতে পারে সেটা নিয়ে পড়ানো, সেটা নিয়ে মানুষকে শিক্ষিত করা, এবং মানুষকে কিভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রতি প্রমোট করা যায় সেটাই হচ্ছে এই ইউনেস্কোর মেন ফান্ডা থাকে। তো এই ইউনেস্কোই হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ারের জন্য একটা স্পেসিফিকলি ডে সেলিব্রেট করে যাতে আমরা এই ধরনের জিনিসগুলোকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কোএক্সিস্টেন্স অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ এইগুলোকে আমরা প্রমোট করতে পারি। তো সেই দিনটা হচ্ছে নভেম্বর 3। তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা জানো যে
এই ধরনের এখন যে কম্পিটিটিভ ফিল্ডের কোশ্চেন গুলো আসছে সেখানে কিন্তু এনভায়রনমেন্ট এবং এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই প্রায়োরিটি পাচ্ছে। তো সেই জন্য এটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো নভেম্বর 3 ইউনেস্কো দ্বারা সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার এর সাথে সাথে আরেকটা কোশ্চেন এখন চলে আসছে, যে ডাইরেক্ট কোশ্চেন না এসে তার থিম নিয়ে প্রশ্ন করে, যে এবারে যে সেলিব্রেশনটা হচ্ছে যে 3 নভেম্বর, সেই দিনে যে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের সেলিব্রেশনটা হচ্ছে তার থিম কি? দ্যাট থিম ইজ কানেক্টিং পিপল অ্যান্ড নেচার ফর সাস্টেনেবল প্ল্যানেট। এটা হচ্ছে তার থিম, কানেক্টিং পিপল অ্যান্ড নেচার ফর সাস্টেনেবল প্ল্যানেট। একটি মানে সাস্টেনেবল প্ল্যানেট মানে সাস্টেন কথাটার মানে কি? সাস্টেন কথাটার মানে যেটা আজকে আমরা এনজয় করছি সেটা এমন ভাবে আমরা ইউজ করবো যাতে সেটা ম্যাক্সিমাম লং টার্ম পর্যন্ত আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ সাস্টেন করা মানে টিকে থাকা। তো বলা হচ্ছে যে পৃথিবীকে দীর্ঘদিন সাস্টেন করানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের মানুষ এবং নেচারকে একসাথে কানেক্টেড হতে হবে। এটাই হচ্ছে এবছর 2025-এর থিম। তাহলে ফার্স্ট যেটা গেল সেটা হচ্ছে আমাদের 3 নভেম্বর। সেকেন্ড যে ইম্পর্টেন্ট ডেটা আমাদের আসছে দ্যাট ইজ নভেম্বর 7। রিসেন্টলি আমরা যদি দেখি তাহলে হচ্ছে পৃথিবীতে ইনক্রিজিং অ্যামাউন্ট অফ ডেথস যদি দেখি তাহলে হচ্ছে ক্যান্সারের থ্রুতে আসছে। আমাদের ফুড হ্যাবিটস, আমাদের ডেলি প্ল্যান বা ডেলি শিডিউল বলতে পারো, ঘুমের কম, কেমিক্যাল কনজাম্পশনসের বেশি, মানে বলতে পারো বিভিন্ন ফুডস, প্রিজারভেটিভ, এই সমস্ত কারণে আমাদের বডি কিন্তু বিভিন্ন রকম টক্সিক এলিমেন্টস তৈরি করছে। এবং সেই টক্সিক এলিমেন্টস গুলো থেকে কি হচ্ছে? আমাদের শরীরে ক্যান্সার নামক এই ভয়াবহ একটা রোগ, যেটা দেখো আজকে তো পৃথিবীতে বেশিরভাগ মানুষ কিন্তু ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়ে পড়ছে। তাহলে এটা আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে একটা ক্যান্সারের অ্যাওয়ারনেস রিলেটেড কোনো একটা ক্যাম্পেইন চলুক। তো পৃথিবীতে ক্যান্সার রিলেটেড অ্যাওয়ারনেস যদি দেখো তাহলে হচ্ছে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, বলতে পারো যে আমাদের ভারতবর্ষে ক্যান্সার অ্যাওয়ারনেসকে নিয়ে একটা ডে সেলিব্রেট করা হয়, দ্যাট ইজ নভেম্বর 7। ঠিক আছে, এছাড়াও এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখো, এই দিনটাকে ওয়ার্ল্ড লেভেলেও সেলিব্রেট করা হয়। তো ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেলিব্রেট করা হয় হচ্ছে ফেব্রুয়ারি 4। তাহলে এখানে দুটো টপিক দেখো তোমাদের একসাথে কভার হয়ে গেল। নভেম্বর 7 এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে, আর হচ্ছে আমাদের ফেব্রুয়ারি 4 দ্যাট ইজ ওয়ার্ল্ড ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। আচ্ছা, এবছরে ইন্ডিয়ার যে আমাদের ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে ছিল তার থিম কি ছিল? ইউনাইটেড বাই ইউনিক। এটা কিন্তু এবছর থিম ছিল। তো এটা গেল আমাদের নভেম্বর 7। নভেম্বর 9, নভেম্বর 9 যদি দেখো, নভেম্বর 9 ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনে বা বলতে পারো প্রিএমবেলে সব থেকে ফার্স্টে জাস্টিসের কথা বলা হয়েছে, তাই তো? কেমন জাস্টিস? সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। এবং এই জাস্টিস পেতে গেলে যদি দেখো আজকে যদি আমাদের জুডিশিয়ারি সিস্টেমের কাছে অ্যাপিল করতাম। এবারে জুডিশিয়ারি সিস্টেমে যখনই কেউ জাস্টিস পাবে তার একটা প্রসিডিওর আছে, সেখানে কোর্টে অ্যাপিল হওয়ার ব্যাপার আছে, কাউকে অ্যাডভোকেট হিসাবে চুজ করতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু খরচা সাপেক্ষ। তাহলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যদি এমন কোনো মানুষ হয় যে আর্থিক দিক থেকে সচ্ছল নয়, তাহলে কি সে জাস্টিস পাবে না? তাহলে তো সে তো ধরো লয়ার ভাড়াই করতে পারবে না, তাহলে কি সে কি জাস্টিস পাওয়ার কোনো অধিকার নাই? আছে। তো কনস্টিটিউশন এক সময় যদি বলতে পারো আমাদের এই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সমস্ত রকম লিগ্যাল এইডস প্রোভাইড করার জন্য একটা বলতে পারো আর্টিকেল দিয়ে গেছিল, দ্যাট ইজ আন্ডার ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যে এক মানুষের কিন্তু এই ধরনের রাইটস থাকা উচিত। পরবর্তীকালে আমাদের দেশে লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট বলে 1987 একটা অ্যাক্ট আনা হয়, এবং সেই অ্যাক্ট এনে প্রত্যেকটা মানুষের জন্য লিগ্যাল সার্ভিসেসকে ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়। এবং এখানেই বলতে পারো যে এর মেন মোটো ছিল কি? এর মেন মোটো ছিল এটাকে এনশিওর করা যে ভারতবর্ষের কোনো সিটিজেন যেন ইকোনমিক এবং আদার ডিসেবিলিটিজের বা কোনো বলতে পারো অক্ষমতার কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। এবং সেই দিনটার এস্টাবলিশমেন্ট বা বলতে পারো যে লিগ্যাল সার্ভিস অ্যাক্ট 1987, যেটা আমাদের একটা এসেছিল 1987-এ, সেটাকে এস্টাবলিশ বা সেটাকে রেগুলেট করা বা ফর্মুলেট করা শুরু হয় 1995, দ্যাট ইজ 9th নভেম্বর। ঠিক আছে, তো এই জবে থেকে এটা চালু হয়, সেই 9th নভেম্বরকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে। তাহলে এটা মনে রাখবে, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা সেলিব্রেট করি আমরা 9th নভেম্বর। আচ্ছা, নেক্সট দ্যাট ইজ নভেম্বর 10. November 10 is specially celebrated for World Science Day for Peace and Development is celebrated annually on November 10. দেখো এটা কি আমরা সবাই জানি, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে বিজ্ঞানকে আমরা মানুষের ভালো এবং খারাপ দুটো পারপাসে ইউজ করে থাকি। তাহলে এই দিনটা স্পেসিফিকলি আমরা সেলিব্রেট করি কিসের জন্য? যেখানে আমরা বিজ্ঞানকে
ভালো কাজের জন্য আমরা ইউজ করব, শান্তির জন্য ইউজ করব, মানুষ সেখানে ভালো পারপাসে জয়েন হবে এবং মানুষের ভিতর রেশনাল এবং সায়েন্টিফিক থিঙ্কিং ডেভেলপ হবে। এই জিনিসটাকে প্রমোট করার জন্য কিন্তু আমরা ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টকে আমরা সেলিব্রেট করে থাকি। কবে সেলিব্রেট করা হয়? এটা সেলিব্রেট করি আমরা 10th নভেম্বর। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, দেখো লিখে দিয়েছে এখানে। এটার মেন রোল কি? যে একটা সায়েন্টিফিক সোসাইটি তৈরি করা, যেখানে মানুষের সায়েন্টিফিক কনসেপ্ট থাকবে, মানুষ বিভিন্ন রকম সায়েন্টিফিক ডিবেটস, রেশনাল থিঙ্কিং রিলেটেড প্রোগ্রাম, সেগুলোতে কিন্তু মানুষ অ্যাটাচ হবে। আচ্ছা, থিম 2025-এ এর থিম কি রাখা হয়েছে? থিম রাখা হয়েছে ট্রাস্ট, ট্রান্সফরমেশন অ্যান্ড টুমরো, দ্য সায়েন্স উই নিড ফর 2025। তাহলে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই থিমটা তোমরা মাথায় রাখবে। নেক্সট যে ইম্পর্টেন্ট ডে, দ্যাট ইজ November 11। November 11 ইজ সেলিব্রেটেড অ্যাজ ন্যাশনাল এডুকেশন ডে। এবার ন্যাশনাল এডুকেশন ডে সেলিব্রেট আমরা কিভাবে করি? ন্যাশনাল সেলিব্রেশন ডে আমরা সেলিব্রেট করি আমাদের স্বাধীনতার পর যে প্রথম এডুকেশন মিনিস্টার, দ্যাট ইজ মৌলানা আবুল কালাম আজাদ, তার বার্থ অ্যানিভার্সারিকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ন্যাশনাল এডুকেশন ডে, এন্ড সেই দিনটা হচ্ছে দ্যাট ইজ 11th নভেম্বর। তো মনে রাখবে, এখানে দুটো জিনিস আছে, দুটো কোশ্চেন পেয়ে যাবে তোমরা। সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, তার বার্থডে, এন্ড সঙ্গে সঙ্গে আমরা কি পেয়ে যাবো? সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাবো যে ন্যাশনাল এডুকেশন ডে কবে সেলিব্রেট করা হয় এবং কার জন্মদিনকে সেলিব্রেট করা হয়, দ্যাট ইজ মৌলানা আবুল কালাম আজাদ, এবং ডে হচ্ছে November 11। এবছরের থিম কি তোমরা সবাই জানো, যে এডুকেশনে এখন এআই এর বিশালই ইন্টিগ্রেশন হয়েছে, খুবই বেশি ইন্টিগ্রেশন হয়েছে। তাহলে এবছরের থিম কিন্তু এআই কে নিয়ে আছে, এআই অ্যান্ড এডুকেশন প্রিজার্ভিং হিউম্যান এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড অফ অটোমেশন। এটা কিন্তু এবছরের থিম। ঠিক আছে, এবার আসি। আচ্ছা, এই ন্যাশনাল এডুকেশন ডে যদি দেখো, ন্যাশনাল এডুকেশন ডে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছর। আচ্ছা, এবার আসি হচ্ছে November 12। November 12 কে আমরা স্পেসিফিকলি সেলিব্রেট করি অ্যাজ এ ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। হোয়াট ইজ নিউমোনিয়া? নিউমোনিয়া অ্যাকচুয়ালি যদি দেখো, তাহলে একটা লাংস ইনফেকশন বলতে পারো, যেটা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফের জন্য ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এটা খুব কমন একটা ডিজিজ বলতে পারো, কিন্তু কমন ডিজিজ হলেও এই ডিজিজটাতে যদি আমরা হিসাব করি বা আমরা যদি একটা সমীক্ষা দেখি, তাহলে দেখবো গোটা পৃথিবীতে প্রতি বছর এই রোগটায় যদি দেখি কম করে 25 থেকে 26 লক্ষ মানুষ স্পেসিফিকলি যদি দেখো বাচ্চা এবং বয়স্ক মানুষ কিন্তু মারা যায়। তাহলে বুঝতেই পারছো, সিঙ্গেললি কোনো ইভেন্ট কি যদি দেখো সেটা খুব ছোট, কিন্তু কালেকটিভলি যদি দেখি তাহলে হচ্ছে নিউমোনিয়ার জন্য গোটা পৃথিবীতে প্রচুর মানুষ এবং বাচ্চা, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চারা কিন্তু মারা যায়। তো এই দিনটার অ্যাওয়ারনেসের জন্য, এই দিনটাকে নিয়ে অ্যাওয়্যার করার জন্য যদি দেখি, তাহলে আমরা একটা পার্টিকুলার দিনটাকে সেলিব্রেট করি, দ্যাট ইজ November 12। November 12 থেকে আমরা ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে হিসাবে আমরা সেলিব্রেট করে থাকি। ঠিক ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবে, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে দ্যাট ইজ 12 নভেম্বর। নেক্সট November 14, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ কি November 14 যদি দেখো তাহলে দুটো ইম্পর্টেন্ট ডে আছে। November 14 একটা হচ্ছে আমরা সেলিব্রেট করি নেশন ওয়াইড, আমরা সেলিব্রেট করি ন্যাশনাল চিলড্রেন্স। এটাও কেন ইম্পর্টেন্ট? কেন কি আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম যে পিএম ছিলেন, সেটা হচ্ছে আমাদের পন্ডিত জওহরলাল নেহেরু, তার বার্থ অ্যানিভার্সারি হিসাবে আমরা কিন্তু এই November 14টাকে অ্যাজ এ চিলড্রেন্স ডে আমরা সেলিব্রেট করে থাকি। এই ডেটাকে যদি দেখো বাল দিবসও বলা হয়। এছাড়া এর যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে দ্যাট ইজ ইটস থিম। এবারে থিম কি রাখা আছে? ফর এভরি চাইল্ড এভরি রাইট, প্রত্যেকটা ছেলে শিশুর জন্য প্রত্যেকটি অধিকার। তাহলে এখানে মনে রাখবে, ন্যাশনাল চিলড্রেন্স ডে কবে সেলিব্রেট করছি আমরা? দ্যাট ইজ 14th নভেম্বর আমরা এটাকে সেলিব্রেট করছি। ঠিক কার জন্মবার্ষিকী? পন্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে আমরা এটা সেলিব্রেট করছি। অ্যান্ড সঙ্গে সঙ্গে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে থিম। এই একই দিনে 14 নভেম্বর যদি দেখো, তাহলে আরেকটা রোগ যেটা পুরো ভারতবর্ষ এবং সঙ্গে গোটা বিশ্বে একটা বলতে পারো যে এই মুহূর্তে সব থেকে আলোচিত রোগগুলোর ভেতর একটা, দ্যাট ইজ ডায়াবেটিস। পৃথিবীতে হেন বাড়ি নাই যেখানে কোনো না কোনো ডায়াবেটিক পেশেন্টস আছে এবং সেটাকে নিয়ে সে সাফার করছে। তাহলে আজকে কিন্তু ডায়াবেটিস নিয়ে অ্যাওয়ারনেসের বিশালই দরকার আছে। তো আমরা যদি দেখি তাহলে হচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে একই দিন, অর্থাৎ November 14 কিন্তু ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে সেলিব্রেট আমরা করি গ্লোবালি। তাহলে এটা মনে রাখবে, November 14 সেলিব্রেটেড অ্যাজ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে গ্লোবালি। আচ্ছা, এর মেন থিম কি থাকে বা মেন এজেন্ডা কি থাকে? মেন এজেন্ডা থাকে আমরা ডায়াবেটিসকে কিভাবে প্রিভেন্ট করব, কিভাবে এটাকে কন্ট্রোলে রাখবো, এর প্রিকশনের উপায় কি, সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে এর
ডিবেট থাকে। আচ্ছা, ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন এবং হু এরা দুজন মিলে প্রথম যদি দেখি 1991 থেকে 1991 থেকে এই দিনটাকে সেলিব্রেট করা শুরু হয় এবং এই দিনটা স্পেসিফিকলি সেলিব্রেট করি আমরা কার জন্মদিনে হিসাবে, অ্যাজ এ স্যার ফ্রেডরিক ব্যাটিং, তার জন্মদিনে হিসাবে আমরা সেলিব্রেট করি। তিনি কে? তিনি অ্যাকচুয়ালি হচ্ছেন সেই কো ফাউন্ডার গুলোর ভেতর একটা বা কো ডিসকভারার গুলোর ভেতর একটা, যারা ইনসুলিনের ডিসকভারি করেছিলেন ইন 1921। তার বার্থ অ্যানিভার্সারি হিসাবে আমরা কিন্তু এই 14 নভেম্বরটাকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আচ্ছা, এবছরের থিম কি আছে? এবছরের থিম আছে ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজেস। ঠিক আছে, আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে ডায়াবেটিস বিভিন্ন লেয়ার্স অ্যান্ড সেগমেন্টস আছে, সেইগুলোকে নিয়ে অ্যাওয়ারনেস, এবং সেইগুলো হচ্ছে এবছরের থিম, দ্যাট ইজ ডায়াবেটিস অ্যাক্রস লাইফ স্টেজেস। ক্লিয়ার? তাহলে এটা গেল আমাদের নভেম্বর 14। নেক্সট যেটা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। কেন কি, যদি দেখো তাহলে আমাদের পিএম এর মুখেও কিন্তু এই দিনটার কথা বহুবার আলোচিত হয়েছে, দ্যাট ইজ জনজাতীয় গৌরব দিবস, বা এটাকে ট্রাইবাল প্রাইড ডেও বলা হয়। আমাদের যে ট্রাইবাল পপুলেশন আছে, সেই ট্রাইবাল পপুলেশনকে তাদের গুরুত্বকে সেলিব্রেট করানোর জন্য কিন্তু এই ডেটা আমরা পালন করে থাকি। মেনলি আমাদের যে মুন্ডা রেবেলিয়ন হয়েছিল, মুন্ডা রেবেলিয়ন বলতে পারো যে ব্রিটিশদের এগেনস্টে এক ট্রাইবাল সোসাইটি বা মুন্ডাদের বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহতে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা, এবং তার জন্মবার্ষিকীকেই আমরা সেলিব্রেট করি অ্যাজ এ জনজাতীয় গৌরব দিবস। এবং সেই ডেটটা কবে? সেই ডেটটা হচ্ছে নভেম্বর 15। নভেম্বর 15 ডেটটাকে কিন্তু আমরা সেলিব্রেট করি অ্যাজ এ জনজাতীয় গৌরব দিবস বা ট্রাইবাল পিরিয়ড ডে হিসাবে। কার জন্মবার্ষিকী? বিরসা মুন্ডা। ঠিক আছে, এই আইকনটা বা এই ইমেজটা তোমরা বিভিন্ন জায়গায় দেখে থাকবে, যে সমস্ত ট্রাইবাল পপুলেটেড এরিয়া থাকবে সেখানে কিন্তু এরকম স্ট্যাচু, এরকম ছবি কিন্তু তোমরা বিরসা মুন্ডার প্রায় দেখে থাকবে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আগামী পরীক্ষাগুলোর জন্য। নেক্সট, কোন কোশ্চেনটা গুরুত্বপূর্ণ নয় বলো? প্রত্যেকটা যদি দেখো কোনো না কোনো ভাবে নিউজ আলোচিত হচ্ছে। রিসেন্টলি যদি দেখো তাহলে আমাদের প্রেস ফ্রিডম নিয়ে বারবার আলোচনা হচ্ছে, এবং প্রেস ফ্রিডম নিয়ে যে আলোচনা হচ্ছে সেই জন্য কিন্তু এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তো ন্যাশনাল প্রেস ডে অ্যাকচুয়ালি কি? ন্যাশনাল প্রেস ডে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রেস কাউন্সিল, সেটা এস্টাবলিশ হয়েছিল 1966, এবং সেই প্রেস কাউন্সিল হচ্ছে কি, আচ্ছা প্রেস বলতে গেলে এখানে মিডিয়ার কথা বলা হচ্ছে। আমরা জানি আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচারে হচ্ছে মেন তিনটে পিলার থাকে। তিনটে পিলার কি কি? এক লেজিসলেচার, যেখানে নিয়ম তৈরি হয়, নেক্সট এক্সিকিউটিভ, যেখানে নিয়মকে বাস্তবায়িত করা হয়, অ্যান্ড থার্ড ইজ জুডিশিয়ারি, যেখানে তার ভেতর কোনো ডিসব্যালেন্স বা ইম্পিউরিটিস বা কোনো রকম গন্ডগোল থাকলে সেটাকে সলভ করা হয়। এবার এখানে আরো একটা ফোর্থ পিলার আছে, যে কি করে, যে এই তিনটে সিস্টেমকে আয়না দেখানোর বা কেমন সে পারফর্ম করছে সেটা দেখানোর কাজ করে, দ্যাট ইজ মিডিয়া অর প্রেস। তাহলে প্রেসকে আমরা বলি ফোর্থ পিলার। এবার এই ফোর্থ পিলার বা প্রেসের কিন্তু নিউট্রাল থাকা এবং সরকারকে তার সঠিক কাজ এবং ভুল কাজ দুটোকেই দর্শন করানো বা দুটোকে দেখানো কিন্তু তার গুরুত্বপূর্ণ কাজগুলোর ভেতর পড়ে। তো প্রেসের এই গুরুত্বটাকে অনুভব করানোর জন্য এবং প্রেসের মাহাত্ম্যটাকে বোঝানোর জন্য কিন্তু আমরা দেশে প্রেস কাউন্সিল ডে অফ ইন্ডিয়া 1966 তার এস্টাবলিশমেন্ট ডেকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ন্যাশনাল প্রেস ডে। এবং ন্যাশনাল প্রেস ডে আমরা সেলিব্রেট করি কবে? দ্যাট ইজ নভেম্বর 16। এবছরে যদি দেখো, এবছরের ন্যাশনাল প্রেস ডে থিম কি আছে? রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড মিডিয়া। তাহলে বুঝতে পারছো এআই এর যুগ, তাহলে বারবার আমরা একাধিক থিমে কিন্তু এআই এর নোটিফিকেশন পেলাম। তো রিপোর্টিং ইন দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, দ্য ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন প্রেস ফ্রিডম অ্যান্ড মিডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কিন্তু এই নভেম্বর 16 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট যেটা পাচ্ছি সেটা হচ্ছে দ্যাট ইজ নভেম্বর 20। নভেম্বর 20 দেখো আমরা একটু আগে পেয়েছিলাম নভেম্বর 14 দ্যাট ইজ ন্যাশনাল চিলড্রেন্স ডে। তেমনি হচ্ছে ন্যাশনাল চিলড্রেন্স এর মতো এই মাসেই যদি দেখো সেটা হচ্ছে নভেম্বর 20 বা নভেম্বর 20, এটাতে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। ঠিক আছে, বা অফিসিয়ালি যদি দেখো এটাকে ইউনিভার্সাল চিলড্রেন্স ডে হিসাবে সেলিব্রেট করা হয়। 1954 থেকে আমরা সেলিব্রেট করছি। এটা সেলিব্রেট করানোর জন্য কোন অর্গানাইজেশন দায়ী বা কে প্রথমে এটাকে ইনিশিয়েটিভ নেয়? দ্যাট ইজ ইউনিসেফ, ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চাইল্ড এমার্জেন্সি ফান্ড। ঠিক আছে, বা চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড।
তো পৃথিবীতে যদি দেখো বহু বাচ্চা আছে যারা বিভিন্ন কন্ডিশনে আর্থিক দিক থেকে খাবারের দিক থেকে কোনো না কোনো কারণে সে কিন্তু সাফার করছে। তো পৃথিবীতে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করা হয়, যে অর্গানাইজেশন কি করবে, পৃথিবী থেকে ফান্ড একত্রিত করবে বা টাকা একত্রিত করবে এবং সেই টাকাটা কিন্তু তাদের ডেভেলপমেন্টের পারপাসে কাটবে, এবং সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইউনিসেফ। তো এই সেই ইউনিসেফের আন্ডারেই যদি দেখো 1954 থেকে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে কিন্তু আমরা সেলিব্রেট করে আসছি অন নভেম্বর 20। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, নেক্সট এর থিম কি আছে, মাই ডে মাই রাইটস। এখানে যে কটা টপিক আমরা বেছে নিয়ে এসেছি সে কটা থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। তোমাদের যে খাটনি থাকবে মোটামুটি প্রতি মাসে 100 টপিক করা, সেটা থেকে আমরা সেটাকে শর্ট আউট করে ইম্পর্টেন্ট 50-তে নিয়ে এসেছি, যাতে তোমাদের উপর পরীক্ষার আগে প্রিপারেশন কিছুটা ইজি হয়। ঠিক আছে, তো এটা পেয়ে গেলাম আমরা নভেম্বর 20, দ্যাট ইজ ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। নেক্সট নভেম্বর 25। নভেম্বর 25 এটাও তোমাদের পক্ষে ইম্পর্টেন্ট, কেন কি আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে এখন একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কথা চলছে, দ্যাট ইজ নারী নির্যাতন। ঠিক আছে, তো ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন, মেয়েদের এগেনস্টে যে ভায়োলেন্স হয় সেটাকে প্রিভেন্ট করা এবং সেটার এগেনস্টে আওয়াজ তোলার জন্য একটা পার্টিকুলার ডে সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনালি, দ্যাট ইজ নভেম্বর 25। এবং নভেম্বর 25 ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ডে অফ ইন্টারন্যাশনাল এলিমিনেশন অফ ভায়োলেন্স এগেনস্ট ওমেন। ঠিক, আচ্ছা, এখানে যে থিম, এবছরের যে থিম আছে সেই থিমটা কি আছে, থিমটা আছে ইউনাইট টু এন্ড ডিজিটাল ভায়োলেন্স এগেনস্ট অল ওমেন এন্ড গার্লস। মেয়েদের এগেনস্টে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বা বলতে পারো যে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে যে ধরনের ভায়োলেন্স বা বলতে পারো যে সাইবার বুলিং এর ঘটনা ঘটছে সেইগুলোর এগেনস্টেই কিন্তু এবছরের থিম আনা হয়েছে, দ্যাট ইজ নভেম্বর 25। আচ্ছা, নভেম্বর 26 বেশিরভাগ ছেলে মেয়ের জানা, তাও আমি একবার বলে দিচ্ছি। নভেম্বর 26 আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। আমাদের যে বাবা সাহেব আম্বেদকর তার বার্থডে। সেকেন্ড, এছাড়াও যদি দেখি তাহলে আমরা যখন 1946-এ আমাদের কনস্টিটিউশন লেখা স্টার্ট করি থ্রু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা লেখা শেষ করি হচ্ছে 1949 26 নভেম্বর। এবং যেদিন আমরা কনস্টিটিউশন লেখা শেষ করি এবং আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সেটা অ্যাডপ্ট করি, সেই দিনটাকে আমরা সেলিব্রেট করি অ্যাজ এ ন্যাশনাল কনস্টিটিউশন ডে হিসাবে। তাহলে 26 নভেম্বর এই দিনটাকে আমরা কনস্টিটিউশন ডে হিসাবে বা সংবিধান দিবস হিসাবে সেলিব্রেট করছি। এছাড়া এই দিনটা আমরা কিন্তু ডক্টর ভীমরাও আম্বেদকরের বার্থ অ্যানিভার্সারি হিসাবে কিন্তু আমরা সেলিব্রেট করে থাকছি। তাহলে তোমাদের কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা দিয়েছি সেটা কিন্তু একটা ডাইমেনশনে নয়, সেখান থেকে যে যে পয়েন্ট কোশ্চেন আসতে পারে সেইভাবে কিন্তু আমরা এটাকে সাজিয়ে দিয়েছি। তাহলে ক্লিয়ার হলো? তাহলে এইগুলো হয়ে গেল আমাদের ইম্পর্টেন্ট ডেজ। সমস্ত গুরুত্বপূর্ণ দিন যেগুলো আছে সেই দিনগুলোকে কিন্তু আমরা একত্রিত করে দিলাম। এবং যদি কখনো নভেম্বর মাস থেকে কোনো ডেজ আসে তাহলে 99% আসার সম্ভাবনা এখান থেকে, কেউ যদি তোমাদেরকে বিরক্ত করার জন্য কোশ্চেন করে তাহলে কিন্তু সে বাইরে থেকে দিতে পারে। আচ্ছা, এবার আসি নেক্সট গুরুত্বপূর্ণ যে জায়গাটায় ডাব্লিউবিসিএস এবং অন্যান্য পরীক্ষায় এক্সামিনাররা চেষ্টা করে কোশ্চেন করা, সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোন, খুবই গুরুত্বপূর্ণ জোন। অনেকে বলে যে স্যার মনে রাখা যায় না, নাম মনে থাকে না। কিছু কিছু স্পেসিফিক টপিক থেকে আমরা বলে দিচ্ছি, সেই টপিকগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা বেশি থাকে। তো সেইগুলো কি কি? সব থেকে ফার্স্টে লিটারেচারের দিক থেকে যে প্রাইজটা, যে কটা প্রাইজ কোশ্চেনে আসে তার ভেতর থেকে সব থেকে ইম্পর্টেন্ট নামগুলোর ভেতর একটা আছে ব্রুকার প্রাইজ। ব্রুকার প্রাইজ কাকে দেওয়া হয়? ফার্স্টে আমরা জানি ব্রুকার প্রাইজ দেওয়া হয় এমন কোনো লেখা যেটা ইংলিশে লেখা হয়েছে, যেটার থিম বা বলতে পারো যেটার সেন্ট্রাল থিম বা মেন মূল ভাব ফ্রিকশনের উপর বা বলতে পারো কল্পনার উপর লেখা হয়েছে, এবং যেটা যে কোনো পৃথিবীর দেশে লেখা হতে পারে, কিন্তু সেটা পাবলিশ হচ্ছে ফ্রম আইদার ইউকে অথবা আয়ারল্যান্ডের কোনো না কোনো পাবলিশারের থ্রুতে। তাহলে এখানে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? 3টে। কি কি? এক, সেটা লেখা হতে হবে ইংলিশে। সেকেন্ড, সেটা লেখা হতে হবে অন ফ্রিকশন, সেটা ফ্রিকশনের উপর লেখা হতে হবে। অ্যান্ড থার্ড, সেটা পাবলিশ হতে হবে আইদার ইউকে অথবা আয়ারল্যান্ড থেকে। তখন সেই বুককে কিন্তু নমিনেট হতে পারে, সেই বুককে কিন্তু নমিনেট করা যেতে পারে বুকার প্রাইজ। আচ্ছা, এবছর বুকার প্রাইজ যদি দেখো, এবছর বুকার প্রাইজ কে পেয়েছে? এবছর বুকার প্রাইজ যে বইটা পেয়েছে সেই বইটার নাম হচ্ছে ফ্লেশ। ঠিক আছে, এবং লিখেছেন হচ্ছে যে যিনি লেখকের নাম ডেভিড সাজালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডেভিড সাজালে এই নামটা যদি দেখো তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। বুকার প্রাইজ কে পেয়েছেন অথবা কোন লেখাটা বুকার প্রাইজ এবার পেয়েছে। ঠিক, আচ্ছা,
এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস হয়ে যায়, যদি কোনো ভারতীয় লেখা কোনো বই যদি সেই ব্রুকার লিস্টে নমিনেট হয়, হতে পারে সে প্রাইজ পায়নি, কিন্তু যে ফাইনাল লিস্ট গুলো উঠেছিল বইয়ের ইম্পর্টেন্ট, সেই বইয়ের ভেতর তার নাম ছিল, নমিনেটেড হয়েছিল, তবে কিন্তু সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এবছর যে বইটা ভারতীয় লেখা কিন্তু সেখানে জায়গা পেয়েছিল, সেই বইটার নাম আমি তোমাদের মেনশন করে দিয়েছি। যদি একটু জোনের বাইরে গিয়ে কোশ্চেন করে, যাতে তোমাদের প্রবলেম না হয়, তো শর্ট লিস্টেড বুক অফ ইন্ডিয়ান্স, লেখক ছিলেন হচ্ছে কিরণ দেশাই। তার যে বইটা ছিল দ্য লোনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি, এই বইটা কিন্তু নমিনেট হয়েছিল, কিন্তু ফাইনালি যদি দেখো ফার্স্ট প্রাইজ পেয়েছে বা বুকার প্রাইজের পেয়েছে হচ্ছে, সেটা হচ্ছে ফ্লেশ। এইখানে প্রাইজ মানি কত থাকে? 50,000 ইউরো কিন্তু এর প্রাইজ মানি থাকে। তো ক্লিয়ার হলো, এটা গেল আমাদের ব্রুকার প্রাইজ। আশা করি আর ব্রুকার প্রাইজ তোমাদের কিন্তু ভুল হবে না। ঠিক, ব্রুকার প্রাইজের মতো এটা গেল কোথাকার? এটা গেল ইউকে অথবা আয়ারল্যান্ড। এর প্যারালালি সিমিলার লেভেলের আরেকটা লিটারেচার পুরস্কার দেওয়া হয়, দ্যাট ইজ ডেটন লিটারারি প্রাইজ। এটা কোথায় দেওয়া হয়? এটা আমরা দিই ইউএসএ তে। ইউএসএ কিন্তু এই জিনিসটা মেনলি কোন টপিকের উপর দেয়? ইউএসএ যে লেখাটা দেয় সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো, যে বলতে পারি যেটা মেনলি হচ্ছে ইউএসএ, যে কোনো টপিকের উপর লেখা থাকতে পারে, কিন্তু স্পেসিফিকলি এরা যে জিনিসটাকে প্রমোট করবে সেটা হচ্ছে বই হচ্ছে প্রমোট করবে পিস, সোশ্যাল জাস্টিস অ্যান্ড গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং কে প্রমোট করবে। তাহলে বলতে পারো যে এখানে আগেরটা যেমন ফ্রিকশন লিমিটেড ছিল, এখানে কিন্তু ফ্রিকশন লিমিটেড নয়, এখানে মাল্টিপল জোনের উপর লেখা যেতে পারে। মেনলি বইটা বেরোবে থেকে, মেনলি বইটা বেরোবে হচ্ছে ইউএসএ থেকে, এবং সেটা প্রমোট করবে কাকে? পিসকে, সোশ্যাল জাস্টিস অ্যান্ড গ্লোবাল আন্ডারস্ট্যান্ডিং কে প্রমোট করবে। এবছর যিনি এই ডেটন লিটারারি প্রাইজ পেয়েছেন, দ্যাট ইজ সালমান রুশদি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এনার নাম তোমরা আগেও শুনেছো। এবার কিন্তু তিনি ডেটন ইউএসএ যে পিস প্রাইজ আছে বা ডেটন লিটারারি পিস প্রাইজ, সেটা কিন্তু তিনি জিতেছেন। চলো নেক্সট টপিকে আসা যাক। আচ্ছা, তাহলে নভেম্বর মাসে এই দুটো ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস কিন্তু আমরা পেলাম অন লিটারেচার। এবার আসি হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড রেকগনিশন, বিভিন্ন রকম রেকগনিশন এবং বিভিন্ন রকম এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাওয়ার্ডস। তার ভেতর সব থেকে ফার্স্টে পরীক্ষায় বারবার যে টপিকটা আসে, দ্যাট ইজ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন। পৃথিবীতে যদি দেখো, পৃথিবীতে বহু বীজ আছে, যে বীজগুলোকে আমরা একটা অর্গানাইজেশন আছে, দ্যাট ইজ এডুকেশন অন এনভায়রনমেন্টাল, এডুকেশন অন এনভায়রনমেন্ট। তারা কি করে? তারা পৃথিবীর বিভিন্ন বীজগুলোকে স্টাডি করে, এবং বীজগুলোকে স্টাডি করার পর সেখানে কি কি ধরনের প্রোটেকশন, কি কি ধরনের ট্যুরিজমকে প্রমোট করা হচ্ছে, তারা এনভায়রনমেন্টকে কতটা প্রোটেকশন দিচ্ছে, এডুকেশনাল পারপাসে কতটা সেটাকে ব্যবহার করা যেতে পারে, এবং অ্যাক্সেসিবিলিটি, সেফটি, বহু রকমের ক্রাইটেরিয়া আছে, ক্লিনলিনেস, সমস্ত কিছু ক্রাইটেরিয়াকে দেখে তারা পৃথিবীর বীজগুলোকে একটা সার্টিফিকেশন প্রোভাইড করে, দ্যাট ইজ ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন। তো যত ক্লিন বীজ, যত এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, সেখানে অ্যাক্সেসিবিলিটি, সেখানে সেফটি, সেখানে এডুকেশন রিলেটেড প্রজেক্ট যত বেশি করা সম্ভব হবে, সেই সমস্ত বীজগুলো কিন্তু তত বেশি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পাবে। তো আমাদের ভারতবর্ষে যদি দেখি, উড়িষ্যার দুটো বীজ কিন্তু খুবই নাম করেছে এবং এবছর তারা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে, দ্যাট ইজ সোনাপুর বীচ অ্যান্ড পুরীর গোল্ডেন বীচ। এবার এখানে দুটো বীজ যদি দেখো, এই দুটো বীজ তো তুমি বলবে আগের বছরও পেয়েছে। হ্যাঁ, এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন কিন্তু প্রতি বছর দেওয়া হয়, এবং আমরা যদি দেখি তাহলে পুরীর বীজ এতটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কেন? পুরীর গোল্ডেন বীচ, কেন কি এই বীজটা কন্টিনিউয়াস 7 ইয়ার্স ধরে কিন্তু ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়ে আসছে, এবং আমাদের যে সোনাপুর বীচ আছে, সেই সোনাপুর বীচ কিন্তু কনসিকিউটিভ 3 বছর ধরে আমাদের ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পাচ্ছে। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, এবং এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো, পুরীর গোল্ডেন বীচ কিন্তু বারবার এসেছে, এটা বহু লোকের কাছে জানা হয়ে গেছে। তো আমার সেন্স বলে সোনাপুর বীচ নিয়ে কিন্তু আগামী দিনে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ক্লিয়ার হলো? এবার নেক্সট কোশ্চেন আছে, আমরা যদি দেখো তাহলে আমরা মানুষ যেমন সমস্ত জিনিস শিখছি, তেমনি হচ্ছে আমাদের লিটারেচার, ভাষা, এইও কিন্তু ডেভেলপ হচ্ছে প্রতি সময় সময়। তাহলে আমরা প্রত্যেক বছর যদি দেখি, কিছু কিছু নতুন শব্দ আমাদের ডিকশনারিতে অ্যাড হয়। তো এবছরও হচ্ছে একটা নতুন শব্দ কিন্তু আমাদের ডিকশনারিতে অ্যাড হয়েছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025, 2025-এর ওয়ার্ড। এবং 2025-এর ওয়ার্ডটাকে আমরা কি বলছি? সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে প্যারাসোশ্যাল। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারাসোশ্যাল? প্যারাসোশ্যাল মিনিংটা হচ্ছে, যেমন ধরো আমাদের বিভিন্ন সেলিব্রিটিজ আছে, সেই সেলিব্রিটিজদেরকে আমরা ফ্যান হিসেবে, আমরা তাদের ফ্যান, এবং তাদেরকে আমরা দূর থেকে দেখছি, তাদেরকে চেয়ার করছি, তাদের প্রতি আমাদের একটা ফিলিংস আছে, কিন্তু সেই সেলিব্রিটির কাছে কিন্তু তুমি পরিচিত নয়। তাহলে এই যে ফিলিংস,
এমন একটি সম্পর্ক যেটা একজন ব্যক্তি অন্য কোনো বিখ্যাত ব্যক্তির প্রতি ফিল করে, কিন্তু সেই ব্যক্তি আদৌ তাকে চেনে না। তো সেই ফিলিংস বা সেই রিলেশনশিপটাকে প্যারাসোশাল হিসেবে কনসিডার করা হচ্ছে, বা সেই রিলেশনশিপটার নাম দেওয়া হয়েছে প্যারাসোশাল। তার মানে বুঝতে পারছো, কোনো একটা সাধারণ মানুষ তার সাথে কোনো একটা সেলিব্রিটি, তাকে সে খুব পছন্দ করে, এবং তাদের ভেতর যে রিলেশনশিপ, একজন আরেকজনকে চেনে না কিন্তু একজনের তরফ থেকে আরেকজনের প্রতি ডিপলি অ্যাট্রাকশন ফিল হয়, সেই ধরনের রিলেশনশিপকে আমরা প্যারাসোশাল নাম দিয়েছি। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের আগামী দিনে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা নেক্সট, নেক্সট কোশ্চেনটা যদি দেখো তাহলে আমাদের ভারতবর্ষের ইন্ডাস্ট্রি নিয়ে, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। এই হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড যদি দেখো তাহলে রিসেন্ট 2025-এ মিনিরত্ন স্ট্যাটাস গেইন করেছে। প্রত্যেক বছর পরীক্ষায় যে সমস্ত কোম্পানি মিনিরত্ন, নবরত্ন বা এই ধরনের স্ট্যাটাস গেইন করে তাদের নিয়ে কিন্তু কোশ্চেন একটা না দুটো এসেই থাকে। তাহলে মনে রাখবে এবারে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড সে কিন্তু মিনিরত্ন স্ট্যাটাস গেইন করেছে। আচ্ছা এই মিনিরত্ন স্ট্যাটাসটা কি? দেখো 1991-এ আমরা যখন ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে গ্লোবালি ওপেন করে দিই, তখন ভারতবর্ষে বহু কোম্পানি ছিল যেগুলো হচ্ছে গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং ছিল। সরকার সেই কোম্পানিগুলোকে বললো এবার তোমরা যথেষ্ট বড় হয়ে গেছে, এবার তোমরা নিজেদের মতো নিজেরা রান করতে পারো। এবং তখন কোম্পানিগুলোকে তাদের পরিমাপ, তাদের প্রফিটেবিলিটি এবং তাদের ভলিউমের উপর ডিপেন্ড করে তাদেরকে 3টে শ্রেণীতে ভাগ করা হয়। সব থেকে ছোট কোম্পানি যেগুলো হচ্ছে স্মল স্কেল, যেগুলো বলতে পারো স্মল সাইজ ইন্ডাস্ট্রিজ ছিল, সেগুলোকে নাম দেওয়া হয় মিনিরত্ন। মিনিরত্ন 1 and 2, তাকেও দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেগুলো তার থেকে একটু বড় ছিল সেগুলোকে নাম দেওয়া হয় নবরত্ন, আর তার থেকে বড় যেগুলো সেগুলোকে হচ্ছে মহারত্ন নাম দেওয়া হচ্ছে। তো এখানে দেখো কোম্পানির লিস্ট, কি কি কোম্পানি আছে, নাম্বার সেটা আমি দিয়ে দিয়েছি, তোমরা যদি চাও এটা ছবি তুলে নিতে পারো। এটা কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন হবে। এবং এখানে নতুন একটা নামের এডিশন হলো, দ্যাট ইজ হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। আচ্ছা চলো নেক্সট টপিক। আচ্ছা এবার যে নেক্সট টপিকটা পড়বো আমরা, দ্যাট ইজ গ্লোবাল নিউজ এন্ড গ্লোবাল র্যাঙ্কিং। গ্লোবাল নিউজে প্রত্যেকবার যদি দেখো এই নিউজটা কোনো না কোনো পরীক্ষায় আছে, দ্যাট ইজ মিস ইউনিভার্স। প্রত্যেক বছর যে মিস ইউনিভার্স হয় তার রিলেটেড কিছু না কিছু কোশ্চেন কোনো না পরীক্ষাতে থাকে। তাহলে এবার মিস ইউনিভার্স 2025 কে হয়েছেন? ফাতেমা বোস। ঠিক আছে, ফাতেমা বোস যদি দেখো তিনি হচ্ছেন একজন মেক্সিকান সিটিজেন, এবং তিনি হচ্ছেন এবছর থাইল্যান্ডে অনুষ্ঠিত পার্ক ট্রেড বলে একটা জায়গা আছে, সেখানে থাইল্যান্ডে আমাদের মিস ইউনিভার্সের ফাইনাল সেলিব্রেট হয়েছিল, এবং সেখানে কিন্তু তিনি মিস ইউনিভার্সের ফাইনাল যে খেতাব আছে সেই খেতাবটা জয় হয়েছে। তাহলে এই নামটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা মাথায় রাখো। নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। ভারতের র্যাঙ্ক যদি দেখো, ভারতের র্যাঙ্ক একটু পিছিয়ে এসে ভারত কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্ক 23rd-এ পৌঁছে গেছে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স এটা কিসের উপর ক্যাটাগরি ডিসাইড করা হয়? বিভিন্ন রকম গ্রিন হাউস গ্যাসেস, তাদের এমিশন, রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেটের পলিসি, এই সমস্ত 4-5টা ক্যাটাগরি আছে। তাহলে কি কি ক্যাটাগরি? কি পরিমাণ আমরা গ্রিন হাউস গ্যাসেসকে এলিমিনেট করছি, এমিশন করছি, আমরা কতটা পরিমাণ রিনিউয়েবল এনার্জিকে ইউজ করা শুরু করেছি, আমাদের টোটাল এনার্জি ইউজেস কত, এবং আমরা ক্লাইমেটকে ঠিক রাখার জন্য কি ধরনের পলিসিস নিচ্ছি। এই 4-5টা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে যদি দেখো তাহলে হচ্ছে পৃথিবীতে 63টা দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এই সমস্তগুলো মিলে টোটাল যদি দেখো 63-64টা দেশের মধ্যে একটা র্যাঙ্কিং রিলিজ করা হয়। এবং সেই র্যাঙ্কিং এ যদি দেখো ভারতবর্ষের র্যাঙ্ক কিন্তু বর্তমানে আছে 23rd। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আগামী দিনে আসার সম্ভাবনা খুব বেশি। দ্যাট ইজ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতবর্ষের র্যাঙ্ক কত? ভারতবর্ষের র্যাঙ্ক দ্যাট ইজ 23rd। আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আসছে, দ্যাট ইজ হ্যাপিয়েস্ট সিটি ইন ইন্ডিয়া। পৃথিবী আমরা যদি দেখো তাহলে মুম্বাইকে আমরা কনসিডার করছি। মুম্বাই হচ্ছে প্রাইজ অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাজ এ হ্যাপিয়েস্ট সিটি ইন ইন্ডিয়া। ভারতবর্ষের যে সমস্ত হ্যাপিয়েস্ট সিটিগুলো আছে তার ভেতরে 1 নম্বর, এবং গোটা ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি, এই গোটা এশিয়া ওয়াইড যদি দেখি তাহলে হচ্ছে 5th হ্যাপিয়েস্ট সিটি ইন এশিয়া। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পাবলিশ হয়েছে। এটা কার দ্বারা পাবলিশ হয়? সিটি লাইফ ইন্ডেক্সের দ্বারা এটা পাবলিশ হয়। এবং তার মানে কি হলো, ইন্ডিয়ার সব থেকে হ্যাপিয়েস্ট সিটি হচ্ছে মুম্বাই, এবং এশিয়ার যদি দেখি তাহলে হচ্ছে 5th সিটি হিসাবে কনসিডার করা হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা
নেক্সট কোশ্চেনে যদি দেখো, নেক্সট কোশ্চেন আমরা দুজন ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে নিয়ে পড়বো। এক হচ্ছে পল বিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার তোমাদেরকে বলছি এই নামটা কিন্তু তোমরা খুবই ভালো করে মাথায় রাখো। এনার নাম কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। পল বিয়া, পল বিয়া হচ্ছে ক্যামেরুনের বর্তমান প্রাইম মিনিস্টার বলতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি 1982-তে তিনি প্রথম তার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করেন এবং তারপর থেকে তিনি কন্টিনিউয়াস বেসিসে 8 নম্বর টার্ম, এবার যদি দেখো এটা তো আর বোধহয় 8th টার্ম, হ্যাঁ 8th টার্ম, তিনি কিন্তু কনজিকিউটিভ 8 টার্ম ধরে উইন করে এসেছেন। কনজিকিউটিভ 8 টার্ম ধরে তিনি কিন্তু পলিটিক্যাল ক্ষমতা কিন্তু দখল করে আছেন। সঙ্গে সঙ্গে এইবার জেতার সাথে সাথে তিনি দুটো তিনটে অ্যাচিভমেন্টস নিয়েছেন। সব থেকে ফার্স্টে পৃথিবীর সব থেকে ওল্ডেস্ট পলিটিশিয়ান হিসেবে তিনি কনসিডার করা হচ্ছে। যদি দেখো বর্তমানে তার এজ 92 ইয়ার্স, 92 ইয়ার্স ওল্ড প্রেসিডেন্ট, সব থেকে পৃথিবীর ওল্ডেস্ট সার্ভিং হেড অফ দ্য স্টেট, পৃথিবীর সব থেকে পুরনো কোন একটা দেশের হেড হিসাবে তিনি কনসিডার হচ্ছেন। এছাড়া এরপরে যদি দেখা যায় তাহলে তিনি কিন্তু ওল্ডেস্ট সার্ভিং একজন পলিটিশিয়ান হিসেবে তোমরা কনসিডার করতে পারো। আচ্ছা নেক্সট, এই বছর জেতার সাথে সাথে তার কিন্তু ক্যারিয়ারে আরো 7টা টার্ম এডিশন, 7 বছরের একটা টার্ম এডিশন হয়ে যাবে। 92 + 7 মানে 99 ইয়ার্স পর্যন্ত তিনি কিন্তু পলিটিক্সে থাকছেন। তো পল বিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিনি কোন দেশের টিম পোস্টে আছেন, দ্যাট ইজ ক্যামেরুন। তাহলে এই নামটা কিন্তু তোমরা মনে রাখবে। এটা তোমাদের বেশিরভাগ কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে পৃথিবীর ওল্ডেস্ট সার্ভিং পিএম হিসেবে কাকে আমরা কনসিডার করতে পারি, দ্যাট ইজ পল বিয়া। এছাড়া আসতে পারে কোন দেশের পিএম, ক্যামেরুনের পিএম, এবং তিনি কত টার্মের জন্য কনজিকিউটিভলি ইলেক্টেড হলেন, তিনি 8 টার্মের জন্য কনজিকিউটিভ 8 টার্মের জন্য তিনি কিন্তু ইলেক্টেড হলেন। সেকেন্ড যদি দেখো যে ইম্পর্টেন্ট পার্সোনালিটি আমরা পাচ্ছি, দ্যাট ইজ জোহরান মামদানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা রিসেন্টলি যদি দেখি ইউএসএ তে মেয়রের ইলেকশন হয়েছে ইন নিউ ইয়র্ক সিটি, এবং সেখানে যদি দেখি একজন মুসলিম প্রথমবারের জন্য কিন্তু সেখানে একজন মেয়র হিসেবে ইলেক্টেড হয়েছেন, এবং ইলেক্টেড হওয়ার সাথে সাথে তিনি কিন্তু হিস্ট্রি রচনা করেছেন। তো তার নাম জোহরান মামদানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নামটাও তোমরা মাথায় রেখো, এই নামটাও কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এক হচ্ছে ইয়ংগেস্ট মেয়র হিসেবে সিন্স 1992 এর পর থেকে ইয়ংগেস্ট মেয়র হিসেবে তিনি ইলেক্টেড হয়েছেন। সঙ্গে প্রথমবারের জন্য যদি দেখে তাহলে ফার্স্ট মুসলিম মেয়র বা নন খ্রিস্টান কোন মেয়র কিন্তু প্রথমবারের জন্য নিউ ইয়র্কে সিলেক্টেড হলো। ক্লিয়ার? এই দুটো নাম কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের স্পোর্টস রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টস আছে। স্পোর্টসের ইভেন্ট আছে, স্পোর্টস শর্ট আউট করতে সব থেকে বেশি সময় লেগেছে। তাও চলো আমি কিছু ইম্পর্টেন্ট স্পোর্টসের শর্ট আউট করেছি। সেই শর্ট আউটের ভেতর থেকে সব থেকে ফার্স্টে যে স্পোর্টস ইভেন্ট আমার মাথায় এসেছে, দ্যাট ইজ ইউরোপিয়ান চেস ক্লাব। ইউরোপিয়ান চেস ক্লাব যেটা অর্গানাইজ হয়েছে, সেই ইউরোপিয়ান চেস ক্লাব যদি দেখো গ্রিসে অর্গানাইজ হয়েছে, এবং সেখানে ছেলে এবং মেয়েদের মানে মেন্স এবং উমেন্স এই দুটোর ইন্ডিভিজুয়ালে দুজন ভারতীয় কিন্তু গোল্ড পেয়েছে। ছেলেদের মধ্যে যদি দেখি তাহলে ডি গুকেশ ইন্ডিভিজুয়াল লেভেলে গোল্ড সিকিউর করেছে, অ্যান্ড দিব্যা দেশমুখ এটা ইনি হচ্ছেন ওমেন্সদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লেভেলে গোল্ড সিকিউর করেছেন। এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নাম, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। সেকেন্ড, ভারতবর্ষের অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি কোথায়, আন্ডার 23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ, যেটা হচ্ছে তো বলতে পারো সার্বিয়ায় কন্ডাক্টেড হয়েছে, নভি সাদ সার্বিয়া। সেখানে যদি দেখো ভারতবর্ষের এখনো পর্যন্ত রেসলিং এ ওয়ান অফ দা বেস্ট পারফরমেন্স ভারতবর্ষ দিয়ে এসছে, এবং সেখানে টোটাল ভারতবর্ষ 9খানা মেডেল জিতেছে। 9খানা মেডেলের ভেতর 1টা গোল্ড, 2টো সিলভার এবং 6টা ব্রোঞ্জ মেডেল সেখানে ভারতবর্ষ পেয়েছে। এর ভেতর থেকে গোল্ডের নামটা আমি বলে দিয়েছি, সুজিত কালকাল, ফ্রি স্টাইল 65 কেজি ক্যাটাগরিতে। এখন কিন্তু যদি দেখো কোশ্চেনকে ডিফিকাল্ট করার জন্য ক্যাটাগরিও মাঝে মধ্যে জিজ্ঞেস করে নিচ্ছে। ফ্রি স্টাইল 65 কেজিতে সুজিত কালকাল যদি দেখো তাহলে আন্ডার 23 থেকে কিন্তু ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপে গোল্ড নিয়ে এসছে ভারতের জন্য। তো এখানে কিন্তু এটাও খুব গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের জন্য হয়ে যাচ্ছে। আচ্ছা নেক্সট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিউজটা, তো দেখো তোমাদের কোন নিউজটা বাদ দেবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ভারতবর্ষে 2025-এ উমেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ হয়েছে, এবং ওয়ার্ল্ড কাপ ওডিআইতে যদি দেখি তাহলে আমাদের ভারতবর্ষ বা উইনিং টিম হিসাবে কিন্তু ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম কিন্তু সেখানে উঠে এসছে। সেখানে সাউথ আফ্রিকাকে হারিয়ে যদি দেখি তাহলে ভারতবর্ষ 1 নম্বর টিম হয়েছে, এবং সাউথ আফ্রিকা কিন্তু রানার আপ টিম হিসাবে এন্ড করেছে। এক্ষেত্রে যদি দেখো তোমাদের কি কি হয়ে যাবে, এক, ভারতবর্ষ কাকে হারিয়ে বা ভারতবর্ষের উমেন ক্রিকেট টিম কাকে হারিয়ে ফার্স্ট হয়েছে সেটা আসতে পারে রানার আপ টিম সাউথ আফ্রিকা।
সেকেন্ড কি আসতে পারে? সেকেন্ড আসতে পারে কোথায়, কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, দ্যাট ইজ মুম্বাই একটা স্টেডিয়াম ছিল, স্টেডিয়ামটার নাম আমার মনে পড়ছে না, মুম্বাই একটা স্টেডিয়ামে অর্গানাইজ হয়েছে। আচ্ছা, সেকেন্ড যদি দেখি অর্গানাইজ কোথায় কোথায় হয়েছে, দুটো দেশ এটাকে অর্গানাইজ করেছিল, ইন্ডিয়া এন্ড শ্রীলঙ্কা, এই দুটো দেশ মিলে একসাথে অর্গানাইজ করেছে। ক্রিকেটের ক্যাপ্টেন কি ছিল? হরমনপ্রীত কৌর, তিনি ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা, নেক্সট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কি হয়েছিল? দীপ্তি শর্মা। এবং এক্ষেত্রে বাংলার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে রিচা ঘোষের নাম। কেন কি ক্রিকেট জেতার পরই শিলিগুড়িতে রিচা ঘোষের নামে কিন্তু একটা স্টেডিয়াম তৈরি করার কথা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ আমরা পেয়ে গেলাম নিউজ যে 30শে সেপ্টেম্বর থেকে 2 নভেম্বর পর্যন্ত ভারত এবং শ্রীলঙ্কা এই দুটো দেশ মিলে আমাদের ওমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টিম অর্গানাইজ করেছিল। ফাইনাল ম্যাচ সংগঠিত হয়েছিল তোমার মুম্বাইয়ের একটা স্টেডিয়ামে, এবং সেই মুম্বাই স্টেডিয়ামে যদি দেখি সেখানে ভারতবর্ষ এবং সাউথ আফ্রিকা সামনাসামনি হয়, এবং সেখানে ভারতবর্ষের ওমেন্স ক্রিকেট টিম কিন্তু জয়লাভ করে। এবং জয়লাভ করার সাথে সাথে কি হয়, সাথে সাথে কিছু কোশ্চেন সেখান থেকে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। সেটা হচ্ছে সেই টাইমের ক্যাপ্টেন কে ছিল টিমের, সেকেন্ড ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিল, দ্যাট ইজ দীপ্তি শর্মা। এবং সঙ্গে সঙ্গে আমাদের বাংলার যে ক্রিকেটার আছে এই রিচা ঘোষ উইকেট কিপার ছিলেন, স্কিপার ছিল, এবং তার নামে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে একটা স্টেডিয়ামও কন্ডাক্ট করা হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের ক্রিকেট রিলেটেড নিউজ। আচ্ছা, নেক্সট আর্চারি এবং অ্যাথলেটিক্স যদি দেখি তাহলে 24th এশিয়ান আর্চারি কম্পিটিশন বা তীরন্দাজ কম্পিটিশন কন্ডাক্টেড হচ্ছিল, সেটা হচ্ছে ঢাকা বাংলাদেশ। এখানে ভারতবর্ষ অস্বাভাবিক রেজাল্ট করেছে, এবং ভারতবর্ষ যে প্রাইজ পেয়েছে, প্রাইজের র্যাঙ্কিং এ যদি দেখি তাহলে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর পজিশনে আছে। ইন্ডিয়া টপ দ্য মেডেল ট্যালি উইথ এ হিস্টোরিক 10টা মেডেল জিতেছে, তার ভেতর থেকে 6টা গোল্ড, 3টে সিলভার এবং 1টা ব্রোঞ্জ নিয়ে এসছে। তো ভারত কিন্তু বাংলাদেশে আর্চারি চ্যাম্পিয়নশিপে কিন্তু অস্বাভাবিক রেজাল্ট করেছে, সেকেন্ড পজিশনে আছে কোরিয়া, এবং বাংলাদেশ ইটসেলফ আছে হচ্ছে 5th পজিশন। তাহলে এখানে আমরা মেডেলের ট্যালি দিলাম, তোমরা যদি এটাকে আপডেট করতে চাও আরো একটু আপডেট করতে পারো, এবং কারা কারা গোল্ড জিতেছে সেটা মেনশন করতে পারো। আচ্ছা, নেক্সট আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার যিনি হচ্ছে হ্যামার থ্রোতে খুবই নাম করেছিলেন, দ্যাট ইজ মঞ্জুবালা। রিসেন্টলি যদি দেখি মঞ্জুবালাকে কিন্তু ডোপিং কেলেঙ্কারিতে কিন্তু তাকে ব্যান করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান হ্যামার থ্রোয়ার মঞ্জুবালা, যিনি 2014 এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, তাকে 5 বছরের জন্য অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনের জন্য তাকে কিন্তু ব্যান করা হয়েছে, আপ টু 2019 পর্যন্ত তাকে কিন্তু ব্যান করা হয়েছে। তাহলে এই নামটা মনে রাখবে যে কাকে ডোপিং এর জন্য আমাদের হ্যামার থ্রোয়ার তাকে ব্যান করা হয়েছে, দ্যাট ইজ মঞ্জুবালা। নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যদি দেখো তাহলে সব থেকে ফার্স্টে আমাদের যে নিউজটা আসছে, দ্যাট ইজ ওমেন্স ব্লাইন্ড ক্রিকেট, ব্লাইন্ড ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ যেটা অর্গানাইজ হয়েছে। এবং এখানে যদি দেখি তাহলে আমরা হচ্ছে আমাদের রানার আপ টিম নেপাল যে ছিল, নেপালকে আমরা হারিয়ে ইন্ডিয়ান টিম কিন্তু ফাইনাল পজিশনে পেয়েছে। ইন্ডিয়া ওন দা ইনঅগ্রাল ব্লাইন্ড ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ ইন নভেম্বর 25, ঠিক আছে। এবং পুরো টুর্নামেন্টে যদি দেখি তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম কিন্তু আনডিফিটেড চ্যাম্পিয়ন ছিল, এবং নেপালকে 7 উইকেটে হারিয়ে কিন্তু এই ফাইনাল আমরা জিতেছি। এবং সেটা কন্ডাক্টেড কোথায় হয়েছিল? সেটা কন্ডাক্টেড হয়েছিল কলম্বিয়া, শ্রীলঙ্কা। আচ্ছা, নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2026-এ আমরা জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ কন্ডাক্টেড হতে চলেছে। কোন কোন দেশটাকে কন্ডাক্ট করছে? অ্যাকচুয়ালি যদি দেখি তাহলে 3টে দেশ মিলে কিন্তু এবার এটাকে কন্ডাক্ট করানো হচ্ছে। 3টে দেশ কে কে মিলে কন্ডাক্ট করছে? এক যদি দেখো মেক্সিকো, সেকেন্ড কানাডা, অ্যান্ড থার্ড ইউএসএ, এরা 3জন মিলে কিন্তু কন্ডাক্ট করছে। 3জনের জন্য যেটা ইম্পর্টেন্ট হয়েছে 3টে ম্যাসকট। অবভিয়াসলি 3টে দেশে 3টে আলাদা আলাদা ম্যাসকট নেওয়া হয়েছে। এক জ্যাগুয়ার, ঠিক আছে, জ্যাগুয়ার যদি দেখো জায়ু নাম রাখা হয়েছে, জায়ু, এটা জ্যাগুয়ার রিপ্রেজেন্ট করছে ম্যাক্সুকোকে। ম্যাপেল অ্যাকচুয়ালি হচ্ছে মুজ, একটা হরিণ বলতে পারো, সে কানাডাকে রিপ্লেস করছে। অ্যান্ড ক্লাচ, এটা হচ্ছে ইগেল, সে হচ্ছে ইউএসএ কে রিপ্রেজেন্ট করছে। তাহলে জ্যাগুয়ার, মুজ অ্যান্ড ইগল, এই 3টে জিনিস রিপ্রেজেন্ট করছে কাকে? মেক্সিকো, কানাডা অ্যান্ড ইউএসএ কে। তাহলে এই 3টে দেশ মিলে কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু অর্গানাইজ করছে। আচ্ছা, এই নিউজটা কেন এলো? যদি দেখি এবছর এই ফিফা ওয়ার্ল্ড কাপে একটা ছোট্ট দেশ কিন্তু এখানে কোয়ালিফাই করেছে ফর ফুটবল প্লে, দ্যাট ইজ এটার নাম হচ্ছে কুরসাও, ঠিক আছে।
কুরসাও যদি দেখো, কুরসাও হচ্ছে খুবই ছোট্ট পপুলেশনের একটা দেশ, খুবই ছোট্ট মানে খুবই ছোট্ট, বলতে পারো 1.5-2 লাখ 3 লাখের কাছাকাছি পপুলেশন হবে। সেই দেশটা কিন্তু কোয়ালিফাই করেছে স্মলেস্ট কান্ট্রি বাই পপুলেশন টু এভার কোয়ালিফাই ইন ফিফা। ফিফাতে কিন্তু আগে সব থেকে ছোট দেশ যেটা ছিল সেটা হচ্ছে আইল্যান্ড, আইল্যান্ডকে কিন্তু রিপ্লেস করে দিয়ে এখন এই দেশটা কিন্তু কুরাসাও কিন্তু এখন সব থেকে ছোট দেশ হিসাবে ফিফাতে জায়গা করে নিল। তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবেই। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সেগমেন্টস আমরা আসছি, এই সেগমেন্ট থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। প্রথমে যেটা আসছে আমরা সেটা হচ্ছে ডিফেন্স। ডিফেন্সে তোমরা জানো যে প্রত্যেক বছর বিভিন্ন রকম এক্সারসাইজ বা বলতে পারো যে মহড়া, সেগুলো থেকে কোশ্চেন আসে। সব থেকে ফার্স্টে যে এক্সারসাইজটা আমরা পড়বো দ্যাট ইজ এক্সারসাইজ ত্রিশূল। আমাদের প্রত্যেকটা দেশে মেনলি যদি দেখি একটা পদাতিক সৈন্য বা ল্যান্ড আর্মি থাকে, দ্যাট ইজ আর্মি, সেকেন্ড থাকে এয়ারফোর্স অ্যান্ড থার্ড থাকে নেভি। এবার যখনই দেশে কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে তখনই এই তিনটে সেনা কিন্তু একসাথে ফাইট করে। এবার এই তিনটে সেনা একসাথে ফাইট করার জন্য তাদের ভেতর যাতে কোঅর্ডিনেশন আগে থেকেই প্রিপেয়ার থাকে, তার জন্য কিন্তু তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্র্যাকটিসের মাধ্যমে তাদেরকে তিনজনকে একসাথে কোঅর্ডিনেট করে পারফর্ম করানো হয়। তো সেরকমই একটা পারফর্ম যদি দেখো 2025-এ কন্ডাক্টেড করানো হয়েছিল, দ্যাট ইজ এক্সারসাইজ ত্রিশূল is a massive tri-services military drill conducted by the Indian Armed Force to test, validate and synchronize joint combat operation between Indian Army, Indian Navy and Indian Air Force। তাহলে মনে রাখবে যে আমাদের ভারতবর্ষের নর্থ ওয়েস্টার্ন পার্ট দ্যাট ইজ অ্যারেবিয়ান সি, রাজস্থান, গুজরাট সেগমেন্টসে কিন্তু আমাদের এই তিন বাহিনী আর্মি, নেভি এবং এয়ারফোর্স এরা কি করেছে, এরা একটা জয়েন্ট অপারেশন কন্ডাক্ট করেছে। এবং সেই জয়েন্ট অপারেশনটা ছিল কি, জয়েন্ট অপারেশন বলতে পারো অ্যাকচুয়ালি একটা এক্সারসাইজ কন্ডাক্ট করেছে। সেই এক্সারসাইজটার নাম দেওয়া হয়েছে ত্রিশূল। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট এক্সারসাইজ মিত্র শক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সারসাইজ মিত্র শক্তি যদি দেখো ওয়াজ 11th edition of the annual joint military exercise between Indian Army and Sri Lanka Army। শ্রীলঙ্কার আর্মি এবং ভারতের আর্মি, এই দুটো আর্মি কিন্তু, আর্মি মানে বুঝতে পারছো সেনা এখানে পার্টিসিপেট করবে। তারা প্রত্যেক বছর যদি দেখি তাহলে হচ্ছে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কাকে নিয়ে কিন্তু একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ দুটো দেশের ভেতর কন্ডাক্টেড হয়, যাতে দুটো দেশের সেনার ভেতর কোঅর্ডিনেশন ঠিকঠাক হয়। তো সেই রকম এক্সারসাইজটার নাম দেওয়া হয়েছে মিত্র শক্তি। তাহলে 2025-এ সেইটাই হচ্ছে 11th এডিশন কন্ডাক্টেড হলো। তোমাদের পরীক্ষায় কি আসবে যে এক্সারসাইজ মিত্র শক্তি কার কার কোন কোন দেশের ভেতর কন্ডাক্টেড হয়, দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ঠিক আছে, আচ্ছা নেক্সট, আচ্ছা এবার আসি হচ্ছে এক্সারসাইজ মালাবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এক্সারসাইজ মালাবার। এক্সারসাইজ মালাবার যদি দেখো, এক্সারসাইজ মালাবার হচ্ছে আমাদের, এটা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের নর্থ প্যাসিফিক ওশানে একটা আইল্যান্ড আছে দ্যাট ইজ গুয়াম আইল্যান্ড। সেই গুয়াম আইল্যান্ডে কিন্তু সেলিব্রেট করা হয়। এখানে কতগুলো দেশ কন্ডাক্ট হয়, অ্যাকচুয়ালি পৃথিবীর 4টে বড় নেভি কিন্তু এক জায়গায় হয়। কে কে? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএসএ। এই 4টে দেশের নেভি এক জায়গায় একত্রিত হয় এবং এই জায়গায় সমুদ্রে তারা কি করে, একটা নেভাল ড্রিল কন্ডাক্টেড করে, এবং যাতে প্রত্যেকটা দেশের ভেতরে একটা এক্সারসাইজ এবং বলতে পারে একটা প্র্যাকটিসের মধ্যে এবং কোঅর্ডিনেশনের মধ্যে তারা চলতে পারে। তো এই এক্সারসাইজটাকে বলি আমরা এক্সারসাইজ মালাবার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2025-এ কন্ডাক্টেড হয়েছে এবং এটা কিন্তু বছর বছর চলছে, দ্যাট ইজ 29th এডিশন। এই বছর এটা হচ্ছে 29তম সেলিব্রেশন। তাহলে মালাবার এক্সারসাইজ, এটা কিন্তু তোমাদের কোশ্চেনে আসার সম্ভাবনা খুবই বেশি। নেক্সট এক্সারসাইজ উইন্ডব্যাগস। এক্সারসাইজ উইন্ডব্যাগস যদি দেখি, এক্সারসাইজ উইন্ডব্যাগস দ্য ভিয়েতনাম এন্ড ইন্ডিয়া বাইলেটারাল আর্মি এক্সারসাইজ। ভিয়েতনামের সেনা এবং ভারতীয় সেনা তাদের ভেতর একটা বাইলেটারাল এক্সারসাইজ হয়। এটা হচ্ছে 6th এডিশন, এটা 6 নম্বর এডিশন হচ্ছে। এবং এই দুটো যদি দেখো, দুটো দেশের এই আর্মির ভেতর কন্ডাক্টেড হচ্ছে। এবং এটা কোথায় হয়েছে? এটা ভিয়েতনামের হ্যানয় বলে একটা ভিয়েতনামের হ্যানয়, সেখানে কিন্তু এই জিনিসটা কন্ডাক্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে উইন্ডব্যাগস যদি দেখো তাহলে হচ্ছে ভিয়েতনাম অ্যান্ড ইন্ডিয়ার ভেতর একটা ডিফেন্স এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজ গারুড়া। গারুড়া নাম শুনে বুঝতে পারছো এটা পাখির কথা বলা হচ্ছে, তাহলে অবভিয়াসলি এটা কোনো না কোনো এয়ারফোর্স রিলেটেড কিছু হবে। তাহলে এক্সারসাইজ গারুড়া যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ফ্রেঞ্চ এয়ারফোর্স, এই দুটো এয়ারফোর্সের ভেতরে একটা বাইলেটারাল এক্সারসাইজ হয়। সেই এক্সারসাইজটাকে আমরা এক্সারসাইজ গারুড়া হিসেবে কনসিডার করে থাকি। আচ্ছা, ইট ওয়াজ হেল্ড ফ্রম নভেম্বর 16 to নভেম্বর 27 পর্যন্ত হয়েছিল। এবং এটা হচ্ছে যদি দেখো মন্টেডি মার্সন এয়ারবেস ফ্রান্স যেটা আছে সেখানে কিন্তু এটা এই এক্সারসাইজটা কন্ডাক্ট করানো হয়েছিল। তো এক্সারসাইজ গারুড়া
কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ফ্রেঞ্চ এয়ারফোর্স। এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, অজেয় ওয়ারিয়র। এটা যদি দেখো একটা বায়ানিয়াল মিলিটারি ট্রেনিং, মানে প্রতি 2 বছরে একবার করে কন্ডাক্ট হয়। কার কার ভেতরে কন্ডাক্টেড হয়? এটা যদি দেখো ইন্ডিয়ান আর্মি এবং ব্রিটিশ আর্মি এই দুজনের ভেতর কন্ডাক্টেড হয়। কিসের জন্য? মেন পারপাস থাকে হচ্ছে, এটা কন্ডাক্ট হয়েছে কোথায়? এটা কন্ডাক্ট হয়েছে মহাজন ফিল্ড, রাজস্থানে এটা কন্ডাক্ট হয়েছে। অ্যাকচুয়ালি দুটো দেশের ভেতর আর্মির কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন এবং সিঙ্ক্রোনাইজেশনের জন্য এটা কিন্তু কন্ডাক্টেড হয়। আচ্ছা, নেক্সট, the 19th edition of the joint military exercise সূর্য কিরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূর্য কিরণ যারা পরীক্ষায় বসেছো তারা জানো, আগে এই কোশ্চেনটা এসছে। এই সূর্য কিরণ এক্সারসাইজটা কার কার ভেতর হয়? সূর্য কিরণ এক্সারসাইজটা যদি দেখি তাহলে হচ্ছে আমাদের দুটো ইম্পর্টেন্ট নেইবারিং নেশনের ভেতরে, আমাদের ইন্ডিয়া এবং সঙ্গে যদি দেখি সঙ্গে হচ্ছে আমাদের নেপালের সাথে, ইন্ডিয়া এবং নেপালের মধ্যে কিন্তু এই এক্সারসাইজটা কন্ডাক্টেড। আচ্ছা, এই এক্সারসাইজটা যদি দেখো ব্যাটালিয়ন লেভেল এক্সারসাইজ, এখানে ভারতবর্ষের তরফ থেকে প্রায় 350 এবং নেপালের তরফ থেকে প্রায় 300-350 আর্মি পার্সোনাল এক জায়গায় আসে এবং তারা একটা বড় আকারে ট্রেনিং বা এক্সারসাইজ কন্ডাক্ট করে। এই এক্সারসাইজের মেইন ফান্ডা কি? এই এক্সারসাইজের মেইন ফান্ডা দুটো দেশের ভেতর জঙ্গল ওয়ারফেয়ার বা জঙ্গলে কিভাবে যুদ্ধের পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় সেটা নিয়ে ট্রেনিং, কাউন্টার টেররিজম অপারেশন, মাউন্টেন টেরাইনের লড়াইয়ের ব্যবস্থা, মানে পাহাড়ের হাই অল্টিটিউডে কিভাবে লড়াই করতে হয়, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, কেন কি আমরা জানি নেপাল এবং ভারতবর্ষ দুটো দেশই হিমালয়ান রেঞ্জের দুই ফুটহিলসে বা দুটো সাইডে আছে, তাহলে অবশ্যই দুটো দেশকেই যদি কি করতে হয় বিভিন্ন রকম হিমালয়ান ডিজাস্টারকে ফেস করতে হয়, তাহলে এখানে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ কিভাবে পৌঁছাতে হয়, কিভাবে আর্মি সেখানে কাজ করতে পারে সেটা নিয়ে ট্রেনিং থাকে। মেডিকেল রেসপন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল কনজারভেশন, মেডিকেল রেসপন্স মানে কিভাবে মেডিসিন, কিভাবে মেডিকেল সেগমেন্টসে মানে ডিজাস্টারের টাইমে কিভাবে মেডিকেল রিলিফস অ্যান্ড রেসপন্স দেওয়া উচিত, কিভাবে খুব কম সময় মেডিকেল ফেসিলিটিস পৌঁছানো যাওয়া সম্ভব, সেই সমস্ত কিছু অ্যান্ড এনভায়রনমেন্ট কনজারভেশনকে নিয়েও এখানে কাজ করা হয়। এছাড়া ইন্টিগ্রেটেড গ্রাউন্ড অ্যান্ড এভিয়েশন অপারেশন, যাতে আমাদের জমি এবং আকাশ এই দুজনের ভেতর, মানে এয়ারফোর্স এবং আর্মি এদের দুজনের ভেতর একটা কোঅর্ডিনেশন থাকে দুটো দেশের ভেতর, সেই কারণে কিন্তু এই মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্টেড হয়। দ্যাট ইজ এক্সারসাইজ সূর্য কিরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি দেখো তাহলে ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি, নেভি অ্যান্ড এয়ারফোর্স কিন্তু শুধু নভেম্বর মাসে এতগুলো এক্সারসাইজ করেছে। তাহলে এই এক্সারসাইজ গুলোর ভেতর থেকে আসার সম্ভাবনা তোমাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রায় 5টা থেকে 6টা ইম্পর্টেন্ট আর্মি এক্সারসাইজের কথা বললাম। এবার আমরা আসি আমাদের নেক্সট পার্ট। আচ্ছা, এবার আসি স্কিমস। ইম্পর্টেন্ট স্কিমস গুলোর ভেতর যদি দেখি, আয়ুষ্মান ভারত আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী দ্বারা চালিত বা দেশের পিএম এর দ্বারা চালিত একটা গুরুত্বপূর্ণ হেলথ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত, যেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রতিটা ফ্যামিলিকে 5 লাখ টাকা একটা ইন্স্যুরেন্সের গ্যারান্টি প্রোভাইড করা হয়। তো এই আয়ুষ্মান ভারতের নাম আমরা কেন নিচ্ছি, কেন কি যদি দেখো তাহলে রিসেন্টলি একটা নিউজ আমরা পেয়েছি যে আয়ুষ্মান ভারত বিকেম দা ওয়ার্ল্ডস লার্জেস্ট গভর্নমেন্ট ফান্ডেড পাবলিক হেলথ স্কিম। পৃথিবীর গভর্নমেন্ট ফান্ডেড সব থেকে বড় পাবলিক স্কিম হিসাবে জায়গা পেয়েছে আয়ুষ্মান ভারত, এবং সঙ্গে সঙ্গে এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল। ক্লিয়ার? এবার আসি কিছু ইকোনমি এবং ব্যাংকিং রিলেটেড কোশ্চেন। আমাদের ভারতবর্ষে যদি দেখো বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন আছে, তারা নিজেদের মতো করে নিজেদের কোম্পানিকে ডেভেলপ করে এবং ডেভেলপমেন্টের সাথে সাথে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে। ঠিক যত বড় কোম্পানি তার ব্র্যান্ড ভ্যালু তত বেশি, এবং এইভাবে প্রত্যেকটা কোম্পানি নিজের ব্র্যান্ড ভ্যালু তৈরি করে এবং প্রত্যেক বছর একটা সমীক্ষা বেরোয়, যে সমীক্ষায় আমরা ভারতবর্ষে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো আছে তাদের ব্র্যান্ড ভ্যালু হিসাবে তাদেরকে র্যাঙ্কিং। তো আগের বছর পর্যন্ত যদি দেখি তাহলে 1 নম্বর পজিশনে ছিল টিসিএস। তো এবছর টিসিএস কে সরিয়ে তার জায়গায় যে স্থান নিল দ্যাট ইজ এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংক রিক্লেমড ইটস টাইটেল অ্যাজ ইন্ডিয়াস মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড, এবং যদি দেখি তাহলে হচ্ছে 45 বিলিয়ন ইউএস ডলারের সাথে সে কিন্তু 1 নম্বর পজিশনে বর্তমানে ভারতবর্ষের সব থেকে টপ ব্র্যান্ড হিসেবে কনসিডার করা হচ্ছে। সেকেন্ডে টিসিএস এবং থার্ড নম্বরে, তৃতীয় নম্বরে আছে এয়ারটেল। তোমাদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা থেকে পরীক্ষা কিন্তু আগামী দিনে কোশ্চেন আসবে। আচ্ছা, নেক্সট, এটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, দ্যাট ইজ বলতে পারো যে এটা একটা সিচুয়েশনের ডিমান্ড। যে দেখো আজকের যুগে স্টেলথ টেকনোলজি, হোয়াট ইজ স্টেলথ টেকনোলজি? যে কোনো জায়গায় লুকিয়ে
পৌঁছানো, লুকিয়ে থাকা, পরিবেশের মধ্যে লুকিয়ে যাওয়া, কেউ যাতে তাকে ডিটেক্ট করতে না পারে, দ্যাট ইজ স্টেলথ ফিচার্স। তো গাড়ি ঘোড়াকে খুব সহজে ডিটেক্ট করা কেন যেত, কেন কি সেখানে একটা ইঞ্জিনের ভেতর ফুয়েল বার্ন হচ্ছে, ফুয়েল বার্ন হওয়ার সাথে সেখানে হিট জেনারেশন হচ্ছে, এবং সেই যে হিট জেনারেশন হচ্ছে সেই হিটটাকে কিন্তু ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে বিভিন্ন ইকুইপমেন্টস এর মাধ্যমে সেটাকে কিন্তু ডিটেক্ট করা যেত বাই এনিমিস। সেটাকে এলিমিনেট করার জন্য সরকার কি করেছিল, একটা প্রপোজাল দিয়েছিল কি, যে যদি সেই ইঞ্জিনের জায়গায় আমরা ইলেকট্রিক ভেহিকেল ইউজ করি তাহলে কি হবে, সেখানে হিট প্রোডাকশন অনেক কম হবে এবং সেখানে গাড়িকে কিন্তু স্টেলথ টেকনোলজি বা স্টেলথ প্রোটেকশন দেওয়া পসিবল হবে। এবং সেই কথাটা ভেবেই ভারত সরকার বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে অফার করেছিল, এবং সেখান থেকেই আমরা যদি দেখি তাহলে একটা কোম্পানি কিন্তু সেই অপারেশন প্রবেগ বীর বলে একটা বলতে পারো কোম্পানি, একটা প্রবেগ অ্যাকচুয়ালি যেদিকে প্রবেগই তার একটা মডেল ভারতবর্ষের সামনে নিয়ে এসেছে, দ্যাট ইজ বীর। এই মডেলটা হচ্ছে এই যে গাড়ির মডেলটা দেখছো, এই গাড়ির মডেলটা, এটা অ্যাকচুয়ালি আর্মিকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে স্টেলথ টেকনোলজি, ইলেকট্রিক দ্বারা অপারেটেড, বলতে পারো কমপ্লিটলি ইভি। তাহলে কি ইন্ডিয়ার প্রথম ইলেকট্রিক ট্যাকটিক্যাল ভেহিকেল যেটা আর্মি ইউজ করতে চলেছে, দ্যাট ইজ বীর। তাহলে এটার কোম্পানির নাম কি, কোম্পানির নাম যদি দেখি তাহলে হচ্ছে প্রবেগ এবং মডেলের নাম বীর। তো ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক ভেহিকেল যেটা আর্মি ট্যাকটিক্যাল ভেহিকেল হিসেবে ইউজ করতে চলেছে, দ্যাট ইজ বীর। এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আগামী দিনে আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, নেক্সট এবার যে নিউজটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের ইন্টারনেট প্রোভাইড করার। পৃথিবীতে আজকের যুগে যদি দেখো তাহলে যতই রিমোট এরিয়া হোক না কেন সেখানে কিন্তু ইন্টারনেটের ডিপেন্ড আছে, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু রিমোট কেবল কিন্তু পৌঁছানো পসিবল না। তো সেই জন্য সেই রিমোট এরিয়াগুলোতে যাতে খুব সহজে ইন্টারনেট প্রোভাইড করা যায় সেটার জন্য কিন্তু একটা সেকেন্ডারি রুট বা বলতে পারো বাইপাস রাস্তা বার করা হয়েছে। সেই বাইপাসের রাস্তাটা কে বার করেছে, বাইপাসের রাস্তাটা বের করেছে আমরা স্টারলিংকের নামও সবসময় শুনে এসেছি, এলন মাস্ক, যিনি হচ্ছে ওনার অফ দ্য কোম্পানি স্পেসএক্স, এবং তারই একটা বলতে পারো সেকেন্ড কোম্পানি দ্যাট ইজ স্টারলিংক। সে কি করে, সে একটা টেকনোলজি ডিসকভার করে। সে কি করে, সে বলে যে আমরা আকাশে কি করব, ছোট ছোট মাল্টিপল স্যাটেলাইটস লঞ্চ করবো, এবং সেই স্যাটেলাইটস গুলো কি করবে, পৃথিবীর লোয়ার তার অরবিট, মানে আমাদের যে পৃথিবী আছে তার খুব নিচ দিয়ে, খুব লোয়ার অরবিট দিয়ে সে কিন্তু রোটেট করে বেড়াবে, সে কিন্তু ঘুরে বেড়াবে। এবং আমরা কি করবো, যারা ইন্টারনেট ইউজার আছে তাদেরকে একটা ছোট্ট রিসিভার প্রোভাইড করবো, সেই রিসিভারটা সে যেখানে রাখবে সেখান থেকে কি করবে, সেখান থেকে সে ডাইরেক্টলি স্যাটেলাইট গুলো থেকে ডাইরেক্টলি ইন্টারনেট, সে লো ল্যাটেন্সি লো ব্যান্ডউইথ কিন্তু সেই ইন্টারনেট কিন্তু সে অ্যাবজর্ব করতে পারবে এবং সেই ইন্টারনেট কিন্তু ইউজ করতে পারবে। তো প্রথমবারের জন্য মহারাষ্ট্র ভারতবর্ষের একটা স্টেট যে কিন্তু স্টারলিংকের সাথে একটা স্যাটেলাইট এবং ইন্টারনেট কানেকশন প্রোভাইড করার জন্য একটা লিঙ্ক বা বলতে পারো যে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করলো। তাহলে মহারাষ্ট্র বিকেম দ্য ফার্স্ট স্টেট টু সাইন এ মেমোরেন্ডাম অর এগ্রিমেন্ট উইথ স্টারলিংকের সাথে একটা এগ্রিমেন্ট বা মেমোরেন্ডাম সাইন করার জন্য মহারাষ্ট্র প্রথম স্টেট হলো যে কিন্তু এটাতে রাজি হয়েছে। আচ্ছা, তো এটা গেল আমাদের ইম্পর্টেন্ট নিউজ। আচ্ছা, নেক্সট যে নিউজটা আমরা পড়বো দ্যাট ইজ গ্রিন হাইড্রোজেন। আমরা জানি যে আমাদের ফুয়েল ক্রাইসিস বা ফুয়েল কনজাম্পশন নিয়ে বিভিন্ন রকম ডিবেট চলছে এখন ভারতবর্ষে, যে কি ধরনের ফুয়েলে আমাদের যাওয়া উচিত। আমরা পেট্রোল ডিজেলের সাথে আমরা বিভিন্ন রকম বায়োফুয়েল আমরা মিক্স করছি, আমরা ইথাইল অ্যালকোহল আমরা মিক্স করছি এবং আমরা কিন্তু সেগুলোকে ফুয়েল হিসেবে আমরা কনজিউম করছি। তো যদি দেখো আগামী দিনে ফিউচারে একটা ফুয়েলকে রিপ্লেসমেন্ট ফুয়েল হিসেবে কনসিডার করা হচ্ছে, দ্যাট ইজ হাইড্রোজেন। এবং হাইড্রোজেনকে বিভিন্ন ভাবে প্রডিউস করা যেতে পারে, তার মধ্যে থেকে সব থেকে পিওর ফর্মে যেটা হাইড্রোজেন পাওয়া যেতে পারে সেটা হচ্ছে আমাদের জলকে ডিস্ট্রিবিউট করে, জলকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে ভাগ করে তাকে দুটো পার্টে ভাগ করা এবং H2 এবং অক্সিজেন এই দুটো আমরা প্রডিউস করতে পারি। এবং এখানে যে হাইড্রোজেনটা পাই সেটা থেকে হচ্ছে পিওর ফর্ম অফ হাইড্রোজেন, এবং এখানে যে অক্সিজেনটা পাই সেটা পাই পিওর ফর্ম অফ অক্সিজেন। তো এই হাইড্রোজেনটা যেটা আমাদের জলের ইলেকট্রোলাইসিসের মাধ্যমে জলকে পৃথক করে আমরা পেয়েছি, সেই হাইড্রোজেনটাকে আমরা বলি গ্রিন হাইড্রোজেন। তো প্রথমবার যদি দেখি JSW বা জিন্দাল স্টিল ওয়ার্কস এনার্জি প্রথমবারের জন্য ইন্ডিয়াজ লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কিন্তু এস্টাবলিশ করলো কর্ণাটকে। এবং তারা কি করছে, তারা বলছে তারা প্রত্যেক বছর তারা কি করবে, তারা প্রায় 3800 টন গ্রিন হাইড্রোজেন এবং সঙ্গে সঙ্গে 30,000 টন কিন্তু তারা গ্রিন অক্সিজেন প্রডিউস করবে। তার মানে এখানে যে শুধু হাইড্রোজেন প্রডিউস হচ্ছে তা না, সেখানে কিন্তু অক্সিজেন তারা প্রডিউস করছে। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ভারতবর্ষের সব থেকে বড় লার্জেস্ট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কার দ্বারা এস্টাবলিশ হয়েছে, দ্যাট ইজ JSW, এবং কোথায় হয়েছে সেটা হচ্ছে কর্ণাটক।
আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আছে দ্যাট ইজ হোস্ট। তো হোস্ট বা ইম্পর্টেন্ট ইভেন্টস এর দিক থেকে যদি দেখি তাহলে সব থেকে ফার্স্টে যে নিউজটা আমাদের আসছে দ্যাট ইজ এশিয়ান সামিট। এশিয়ান শব্দটার ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। আমরা জানি যে আমাদের এশিয়ার সাউথ ইস্ট নেশনস গুলো বলতে গেলে ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত দেশগুলো কি করেছিল, দেশগুলো এক জায়গায় এসেছিল তাদের ইকোনমিক অবজেক্টিভ, যে আমরা সবাই একসাথে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য এন্ড কালচারাল এক্সচেঞ্জের জন্য আমরা কি করবো, আমরা একটা গ্রুপ তৈরি করব, এবং সেই গ্রুপটার নাম নেয় তারা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। এবং সেই দেশের মিটিং যদি দেখো সেটা কন্ডাক্টেড হয়েছে কোথায়, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই এশিয়ান নিউজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে এবং এবছর কিন্তু এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেকেন্ড গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট নিউজটা আমরা পড়বো দ্যাট ইজ ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা COP30 কনফারেন্স। এবারে COP30 কনফারেন্সে যদি দেখি তাহলে বেলেম, ব্রাজিলে সেটা কন্ডাক্টেড হয়েছিল। অ্যাকচুয়ালি এবারে যে মিটিংটা কন্ডাক্ট হয় সেটা কিন্তু অ্যামাজন রেন ফরেস্টের মধ্যে কন্ডাক্ট করা হয়। হোস্টেড ইন দ্য অ্যামাজন রেন ফরেস্ট রিজিয়ন, সামিট গ্যাদার্ড গ্লোবাল লিডারদের সেখানে গ্যাদার করা হয়। অ্যারাউন্ড 190টা দেশ সেখানে আসে এবং তারা কি করে, তারা বিভিন্ন ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেটকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন রকম স্টেপস নেওয়া দরকার সেই স্টেপসগুলোকে নিয়ে আলোচনা করে এবং তারা একটা রেজুলেশন পাস করে এবং সেই রেজুলেশনটা ধরে তারা একটা বছর সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করে। তো এটাকেই বলি আমরা ইউনাইটেড ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা COP30। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকেও কিন্তু প্রশ্ন আসবে। এবছর এটা মিটিংটা কোথায় অর্গানাইজ হয়েছে, দ্যাট ইজ অর্গানাইজড ইন ব্রাজিল। আচ্ছা, নেক্সট দ্যাট ইজ 37th মিটিং অফ দ্য পার্টিজ অফ মন্ট্রিয়াল প্রোটোকল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মন্ট্রিয়াল প্রোটোকল, যে আমরা দেখছি যে 37th মিটিং অফ মন্ট্রিয়াল প্রোটোকল সেটা কিন্তু অর্গানাইজ হয়েছে ইন নাইরোবি, কেনিয়া। এবার এখানে প্রশ্ন আছে হোয়াট ইজ মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল কি? মন্ট্রিয়াল প্রোটোকল ইজ এ ল্যান্ডমার্ক মাল্টিল্যাটারাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্ট। বিভিন্ন দেশের ভেতর একটা বলতে পারো যে প্রথমে 37টা দেশের ভেতর একটা মাল্টিল্যাটারাল এনভায়রনমেন্টাল এগ্রিমেন্টস। কি এগ্রিমেন্ট? যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা দেশ স্পেসিফিকলি কিছু কিছু জিনিসের উপর খেয়াল রাখবে। কোন কোন জিনিসের উপর খেয়াল রাখবে? বিভিন্ন রকম এমন ধরনের গ্যাসেস যে গ্যাসগুলো কি করছে, আমাদের এনভায়রনমেন্টের ওজোন লেয়ারকে ডিপ্লেট করতে হেল্প করে বা ওজোন লেয়ারকে ডিপ্লেট করে দিয়েছে। সেই সমস্ত গ্যাসগুলোর উপর আমাদের কন্ট্রোল আনতে হবে, সেই গ্যাসগুলোকে আমাদের চেক করতে হবে। এবং সেই রিলেটেড যদি দেখি যে it mandates the phase out of production and control of nearly 100 man-made chemicals। যে এই ধরনের যে কেমিক্যালস আমাদের এনভায়রনমেন্টের ওজোন লেয়ারকে ড্যামেজ করছে সেই রকম 100খানা প্রোডাক্টকে, 100খানা ম্যানমেড প্রোডাক্টকে তারা বন্ধ করার জন্য এবং সেইগুলোকে কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করার হাত থেকে বাঁচানো যায় সেই রিলেটেড আমাদের কিছু রেজুলেশন পাস হয় এবং সেই রেজুলেশনটাকে আমরা বলি হচ্ছে মন্ট্রিয়াল প্রোটোকল। সো সেই মন্ট্রিয়াল প্রোটোকলের যদি দেখি তো সেই মন্ট্রিয়ালের গ্রুপ বা মন্ট্রিয়াল প্রোটোকলের যে মপ 37 কান্ট্রিজ মানে যে 37 জন মেজর মেম্বার্স আছে তারা মিলে একটা মিটিং করে। তো এবছরের মিটিং কোথায় হয়েছে? এবছর মিটিং হয়েছে নাইরোবি, কেনিয়া। এটা কিন্তু তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আসছে দ্যাট ইজ 56th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা গোয়াতে অর্গানাইজ হয়। তাহলে এবারও যদি দেখি তাহলে টুক প্লেস ইন গোয়া, নভেম্বর 20 থেকে নভেম্বর 28 এবার এটাকে সেলিব্রেট হয়েছে। ঠিক আছে, তো এবারের যে থিম ছিল, এবারের থিম কি ছিল? এবারের থিম ছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের থিম ছিল কনভার্জেন্স অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, এখান থেকে প্রত্যেকবার যদি দেখি মাল্টিপল কোশ্চেন আসে। যে মুভিটা সব থেকে বেস্ট মুভি হিসেবে কনসিডার করা হয় সে যে প্রাইজটা পায় দ্যাট ইজ গোল্ডেন পিকক। ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেন আছে কি? কোশ্চেন আছে কোন মুভি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট মুভি হিসেবে সিলেক্টেড হয়েছে? দ্যাট ইজ কিন অফ ইউথ। এই সিনেমাটা যদি দেখো ভিয়েতনামের একটা সিনেমা, এই সিনেমাটা কিন্তু সিলেক্টেড হয়েছে অ্যাজ এ গোল্ডেন পিকক বা বেস্ট ফিল্ম হিসেবে এটা কিন্তু সিলেক্টেড হয়েছে। নেক্সট সিলভার পিকক বেস্ট ডাইরেক্টরের জন্য কি পেয়েছে? গন্দাল বলে একটা সিনেমা যেটা হচ্ছে সন্তোষ দাভাকার, তার একটা মুভি, সেটা কিন্তু সিলভার পিকক অ্যাওয়ার্ডস পেয়েছে। এখানে আরো স্পেসিফিক কিছু অ্যাওয়ার্ডস আমি এখানে মেনশন করে দিয়েছি।
মেনলি কোশ্চেন যদি আসে সেটা হচ্ছে এই দুটো থেকেই আসে। বাকি কোশ্চেন্স গুলো যদি দেখো তাহলে তোমরা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারো, এইগুলো থেকে আসার সম্ভাবনা খুব কম থাকে। মেনলি যদি দেখো তাহলে হচ্ছে প্রথম দুটো থেকে কোশ্চেন এসে থাকে। আচ্ছা, নেক্সট দ্যাট ইজ থার্ড ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স। তা আমরা যদি দেখি আয়ুর্বেদ এখন গোটা পৃথিবী জুড়ে কিন্তু একটা বড় রিমার্ক বা বড় একটা বেঞ্চমার্ক সেট করছে ট্রিটমেন্টের দিক থেকে, বা বলতে পারো মেডিসিনাল রিপ্লেসমেন্টে, আমাদের অ্যালোপ্যাথিকে রিপ্লেস করতে কিন্তু আয়ুর্বেদা কিন্তু বিশাল বড় হেল্প করছে। তো থার্ড ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স ওয়াজ সাকসেসফুলি হেল্ড ইন সাও পাওলো, ব্রাজিল। তো ব্রাজিলের একটা ইম্পর্টেন্ট সিটি দ্যাট ইজ সাও পাওলো, সেখানে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স অর্গানাইজ হয়েছে। ঠিক আছে, এই কনফারেন্সের মেইন যে মোটো ছিল সেটা হচ্ছে 40 ইয়ার্স অফ আয়ুর্বেদা ইন ব্রাজিল। ব্রাজিলের যে 40 বছরের কাছাকাছি ধরে যদি দেখো তাহলে এই আয়ুর্বেদার এফেক্ট থাকছে। ব্রাজিলে আয়ুর্বেদের 40 বছরের পূর্তি উদযাপন করতে, ভারত এবং ব্রাজিলের স্বাস্থ্য সেবার ভেতর ঐতিহ্যবাহী একটা সম্পর্ককে সেলিব্রেট করতে এই জিনিসটা কিন্তু, এই কনফারেন্সটা কিন্তু অর্গানাইজ করা হয়েছে। তাহলে থার্ড ইন্টারন্যাশনাল আয়ুর্বেদা কনফারেন্স কোথায় হয়েছিল? এবারে ব্রাজিলে কন্ডাক্টেড রয়েছে, সাও পাওলো। ঠিক, নেক্সট দ্যাট ইজ 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব কোথায় সেলিব্রেট হয়েছে? এবারে সেলিব্রেট হয়েছে কুরুক্ষেত্র, হরিয়ানায়। এটার সাথে আরো যেটা ইম্পর্টেন্ট হয়ে যায়, এই যে সেলিব্রেশনটা হয়েছিল কুরুক্ষেত্রে, সেটা হচ্ছে সরস্বতী রিভারের পাশে, এবং এখানে যদি দেখি একটা ইম্পর্টেন্ট লেক আছে দ্যাট ইজ ব্রহ্মা সরোবর। এই ব্রহ্মা সরোবরও কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসতে পারে। তাহলে এই নিউজটা থেকে 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব কোথায় সেলিব্রেটেড হয়েছে? 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব সেলিব্রেট হয়েছে কুরুক্ষেত্র, হরিয়ানা। এটা মেনলি যদি দেখি সরস্বতী রিভারের পাশে, এবং এই রিভারের পাশেই একটা খুবই ইম্পর্টেন্ট পবিত্র লেক হিসেবে কনসিডার করা হয় দ্যাট ইজ ব্রহ্মা সরোবর, এই হরিয়ানাতে আছে, তার পাশে কিন্তু এটা সেলিব্রেশন হয়েছিল। তাহলে এটা গেল আমাদের নিউজ দ্যাট ইজ ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব। আচ্ছা, নেক্সট মিসলেনিয়াস কিছু নিউজ আলোচনা করি। আচ্ছা, মিসলেনিয়াস কিছু নিউজের ভেতর আমরা যদি দেখি 5টা থেকে 6টা আমাদের ইম্পর্টেন্ট নিউজ আছে। সব থেকে পাশে সুইডেন মেড হিস্ট্রি অ্যাজ এ ওয়ার্ল্ড ফার্স্ট ক্যাশলেস সোসাইটি। সুইডেনকে যদি দেখি তাহলে সে কিন্তু তার সমস্ত ক্যাশের ট্রানজাকশনকে প্রায় জিরোর কাছাকাছি করে দিয়েছে, বলতে পারো লেস দ্যান 1% অফ ট্রানজাকশন বাই ফিজিক্যাল বিল। মাত্র 1% থেকেও কম ফিজিক্যাল বিল বা ক্যাশের ট্রানজাকশন করা হয়, বাকি সমস্ত কিন্তু ডিজিটাল মানিতে শিফট করে গেছে। তাহলে সুইডেন বিকেম দা ফার্স্ট কান্ট্রি টু বিকেম ক্যাশলেস সোসাইটি। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা থাকছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যদি দেখি আমরা কুয়েত এবং দানিশ বা ডেনমার্কের যে আর্কিওলজিক্যালস আছে, বা বলতে পারো যে যারা খনন কাজও চালাচ্ছিল, একটা গ্রুপ খনন কাজও চালাচ্ছিল, তাদের মতে সেখানে একটা পুরনো সিভিলাইজেশন ছিল, এবং সেই সিভিলাইজেশনকে খোঁজার জন্য তারা কুয়েতের একটা সার্টেন সেকশনে তারা সেখানে খনন কার্য বা আর্কিওলজিক্যাল ডিগিং করছিল। এবং সেই ডিগিং করতে করতে তারা কি করে, তারা একটা প্রায় 4000 বছরের পুরনো একটা মন্দির খুঁজে পায়, এবং সেখান থেকে তারা আরো যখন খনন কার্য চালায় তখন সেখান থেকে একটা সিভিলাইজেশনের খোঁজ তারা পায়। এবং সেই সিভিলাইজেশনটা যদি দেখি সেই 4000 ইয়ার টেম্পলটা কোথায় ছিল, সেটা হচ্ছে ফাইলিকা আইল্যান্ডে, সেখানে বলতে পারো ফাইলিকা আইল্যান্ডে সেখানে ছিল, এবং সেটা কিন্তু একটা স্পেসিফিক সিভিলাইজেশনের পার্ট হিসেবে কনসিডার করা হচ্ছে। সেই সিভিলাইজেশনের নাম হচ্ছে দিলমুন সিভিলাইজেশন। কনসিডার করা হচ্ছে সেটা হচ্ছে 1900 থেকে 1800 বিসির মধ্যে সেখানে প্রেজেন্ট ছিল, এবং এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে এই দিলমুন সিভিলাইজেশন আমাদের মেসোপটেমিয়ান সিভিলাইজেশন এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মাঝে একটা কানেক্টিভিটি বা পোর্ট হিসাবে কাজ করতো, এবং সেই জন্য কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের আগামী এক্সামের জন্য। নেক্সট, পৃথিবীতে কোনো দেশ প্রথমবারের জন্য যদি একটা নির্দিষ্ট জেনারেশনের পর থেকে সিগারেট বা টোবাকোকে ব্যান করে থাকে, তো সেই দেশ হিসেবে প্রথমবারের জন্য রেকগনিশন পেল মালদ্বীপ। Maldives became the first country to implement a generational smoking or vaping ban, এবং সেটা কি করেছে 1 জানুয়ারি 2007 পর থেকে যারা জন্মেছে তাদেরকে কিন্তু স্মোকিং পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হয়েছে। তো মালদ্বীপস became the first country to ban on স্মোকিং বাই জেনারেশন। কবে থেকে? 1 জানুয়ারি 2007 পর থেকে যারা জন্মেছে তাদের কিন্তু স্মোকিং নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমাদের দেশের ক্ষেত্রে। তাহলে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে সারান্ডা ফরেস্ট। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টেড ঝাড়খণ্ড গভর্নমেন্ট টু অফিসিয়ালি ডিক্লেয়ার সারান্ডা অ্যাজ এ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। প্রায় যদি দেখো তাহলে
31,486.25 হেক্টরের একটা ফরেস্ট আছে, যেটা হচ্ছে 314 স্কোয়ার কিলোমিটারের, দ্যাট ইজ সারান্ডা ফরেস্ট। সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেটাকে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসাবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা খুব রিসেন্টলি ঝাড়খণ্ডে একটা নতুন ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পেতে চলেছি, দ্যাট ইজ সারান্ডা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সেকেন্ড, বিহারে একটা যদি দেখো খুবই গুরুত্বপূর্ণ হ্রদ, দ্যাট ইজ গোগাবিল হ্রদ। গোগাবিল হ্রদ যদি দেখি, তাহলে গোগাবিল হ্রদকে কিন্তু আমরা রামসার সাইটের আন্ডারে পেতে চলেছি। রামসার সাইট কি, পৃথিবীতে যদি দেখো তাহলে রামসার হচ্ছে ইরানের একটা সিটি, যেখানে বহুদিন আগে সেখানে একটা মিটিং হয়, এবং মিটিং হওয়ার পর সেখানে একটা ডিসিশন হয় যে পৃথিবীর যে জলাজমিগুলো আছে, সেই জলাজমিগুলো আসল হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির গুরুত্বপূর্ণ সেক্টর। কেন কেন কি এই জলাজমির উপরে শুধু যে মাছের জলাজমির উপর যে জলজ বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডিপেন্ড করে তা না, এই জল থেকে আমাদের জমির ওপরে যে আলাদা বায়োডাইভার্সিটি সেটাও ডিপেন্ড করে। তো একটা জলা জায়গা বা একটা জলভূমি ডিসমেন্টেল হয়ে যাওয়া মানে তার সাথে বহু বায়োডাইভার্সিটি এবং বহু স্পিসিস ডিসমেন্টেল হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে যদি দেখো বিহারের গোগাবিল, সেখান থেকে যদি দেখো রামসার একটা রেজুলেশন পাস করা হয়, এবং সেই রেজুলেশনে বলা হয় পৃথিবীর এই সমস্ত ওয়াটার বডিগুলোকে, যেগুলো ইম্পর্টেন্ট ওয়াটার বডি ফর বায়োডাইভার্সিটি প্রোটেকশন, সেগুলোকে প্রোটেক্ট করা হবে। এবং তখনই আমরা একটা কনজারভেশন নিয়ে আসি, দ্যাট ইজ রামসার কনভেনশন। তো প্রত্যেক বছর রামসার কি করে, বিভিন্ন রকম ওয়াটার বডিজ গুলোকে ম্যাপ করে এবং সেগুলোকে তাদের গুরুত্ব হিসাবে সেগুলোকে ওয়াটার বডি হিসাবে সাজেস্ট করে, এবং তখন সেটাকে আমরা রামসার সাইট হিসাবে নাম পাই, এবং সেটা সরকার এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ড দ্বারা পয়সা পায় সেটাকে প্রোটেক্ট করা যায়। তো তেমনি বিহারের যদি দেখি গোগাবিল লেক বলে একটা লেক পাচ্ছি, যে লেকটা কিন্তু রিসেন্টলি আমাদের রামসার সাইটের আন্ডারে জায়গা পেয়েছে। তাহলে এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট হবে, বিহারের কাটিহার জেলায় এটা পড়ছে, এবং এটা কিন্তু রামসার সাইটের সব থেকে লেটেস্ট এডিশনের ভেতরে তোমরা পাবে। নেক্সট, মধ্যপ্রদেশে যদি দেখি পান্না ডায়মন্ড, পান্না মানে আমরা চুনি পান্না বলেছি, গ্রিন কালারের ডায়মন্ডস থাকে। তো যদি দেখো মধ্যপ্রদেশের পান্না হচ্ছে খুবই ফেমাস, এবং মধ্যপ্রদেশের যে পান্নার কোয়ালিটি পায় সেটা যদি দেখো, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ট্যাগ বা জিওগ্রাফিক্যালি একটা ইন্ডিকেশন পেয়েছে। তো মধ্যপ্রদেশের এই পান্নাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এবং গ্লোবালি ইন্ডিকেশন ট্যাগ মানে কি, গ্লোবাল ইন্ডিকেশন ট্যাগ মানে পার্টিকুলারলি যদি পৃথিবীর কোনো একটা জায়গায় নির্দিষ্ট কোনো প্রোডাক্ট পাওয়া যায় যেটা সেই জায়গা ছাড়া কোনো অন্য জায়গায় পাওয়া যায় না, তখন সেটাকে আমরা গ্লোবাল ইন্ডিকেশন ট্যাগ বলে থাকি। তো মধ্যপ্রদেশে যে পান্না পাওয়া যায় সেটা মধ্যপ্রদেশের এই মাউন্টেন রিজিয়নেই পাওয়া যাচ্ছে। তো সেই জন্য মধ্যপ্রদেশের এমারেল্ড ডায়মন্ডস বা পান্নাকে জিআই ট্যাগ প্রোভাইড করা হয়েছে। ঠিক, আচ্ছা নেক্সট আরেকটা জিনিস জিআই ট্যাগ পেয়েছে, দ্যাট ইজ এখানে যেমন পান্না তেমনি হচ্ছে গুজরাটে একটা স্পেসিফিক মার্বেল, দ্যাট ইজ আম্বাজি মার্বেল। সেই আম্বাজি মার্বেল স্পেসিফিকলি তার হোয়াইট টেক্সচার বা বলতে পারো মিল্কি হোয়াইট টেক্সচারের জন্য কিন্তু সেটা জিআই ট্যাগ পেয়েছে। গুজরাটের একটা বলতে পারো প্রিস্টাইন মানে বলতে পারো যে সেটা পলিশড এবং খুবই ফাইন কোয়ালিটির মেটেরিয়াল, যেখানে হচ্ছে বলতে পারো যে ইম্পিউরিটিস খুব কম থাকে, তার কোয়ালিটি এবং হোয়াইট টেস্টের জন্য সেটা ফেমাস। তো আম্বাজি হোয়াইট মার্বেল সেটা কিন্তু অফিসিয়ালি জিআই ট্যাগ রিসিভ করেছে। আচ্ছা, তো এই যে আজকে যতগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম সেগুলো হচ্ছে আমাদের সাজেস্টেড বা বলতে পারো আমাদের জিস্টেড টোটাল 50+ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে, এবং নভেম্বর মাসকে আমরা জিস্ট করে আমরা এই 50+ কারেন্ট অ্যাফেয়ার্সকে এখানে এক জায়গায় করেছি। তো এই পর্যন্ত আমাদের থাকলো টোটাল জিস্টেড কারেন্ট অ্যাফেয়ার্স। আগামী দিনে আমরা পরের মাসগুলোকে আবার এইভাবে 50 কারেন্ট অ্যাফেয়ার্স এর আকারে বা 50+ আকারে আমরা নিয়ে আসবো, যেটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হিসাবে গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস হিসেবে তোমাদেরকে পরীক্ষা পাস করতে হেল্প করবে। তো আজকে আমাদের এখানেই কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড থাকছে। আমাদের একাডেমি সম্পর্কে আরো একবার ছোট্ট করে বলে দিই, এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস আমরা মেনলি 2 ধরনের ব্যাচেস এখানে কন্ডাক্ট করি। যদি ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য চাও তাহলে অ্যাডভান্স কোর্স, এবং যদি তোমরা কম্বাইন কোর্সেস সিজিএল সিএইচএসএল এই ধরনের পরীক্ষার জন্য চাও তাহলে ফাউন্ডেশন কোর্স আমাদের এখানে ওপেন হয়েছে। তোমরা যদি একাডেমি সম্পর্কে কোনো ইনফরমেশন জানতে চাও তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকলো 9474586670 নাম্বারে, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো রকম কোয়ারিজ জানতে পারো। তোমাদের জন্য যদি কোনো রকম কোয়ারিজ থাকে, তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে হেল্প করবো। তো চলো, থ্যাংক ইউ। আজকের ক্লাস আমাদের এখানেই এন্ড হচ্ছে, নেক্সট ক্লাসে দেখা হবে পরের পার্ট নিয়ে। থ্যাংক ইউ।